বরণ করে নিই। এই পর্বের সময়সীমা হচ্ছে 1:45 পর্যন্ত। ফলে আমার ধারণা যে প্রথমে 4 জন 15 মিনিট করে নিজেদের কথা বলবে, তারপর কথা চালাচালি হবে। এবং আমরা যখন এই আগের সেশনটা শুনছিলাম, তখন আমাকে আমার সহকর্মীরা বলছেন যে অপরাধী মুগ্ধ হয়ে শুনছেন, কাউকেই নিয়ন্ত্রণ করছেন না, তোমাকেই বলে দিচ্ছেন। সেখানে যে বিমান রয়েছে, আমি বিমানকে বলবো যে সবাইকে প্রথমে 15 মিনিট করে কথা বলতে দিয়ে তারপর কথাবার্তা নিজেদের মধ্যে চলাচল করা, ফিরিয়ে দেওয়া, এবং তারপর আমরা দর্শকদের কাছে যাব। আমি বিমানকে শুরু করতে বলছি। কি ক্রমে হবে সেটা বিমান ঠিক করে নেবে, যে ক্রমে বসছে হতে পারে। হ্যাঁ, বিশ্বজিৎ বন্ধু, অধ্যাপক, অভিভাবক এবং শিক্ষক, এই প্রত্যেকটি কথাই আমার বলা দরকার। কারণ আমি যখন বিশ্বভারতীতে এসেছিলাম তখন আমি প্রায় এই সব ভূমিকায় বাংলা বিভাগের নষ্টতে পেয়েছি, অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে এবং সহকর্মী হিসেবে বটে। এই যে সমান্তরাল আমাদের অধিবেশনগুলো চলছে, শুধুমাত্র যে বাংলা বিভাগে চলছে তা নয়, ঠিক এর ওপরেই শঙ্করদেবকে নিয়ে অধিবেশন শুরু হয়েছে এবং গতকালের আরেকজন বক্তা রামকুমার বাবু সেখানে ছিলেন। এবং আমরা কোথাও গিয়ে আমাদের জ্ঞান চর্চার যে পদ্ধতি, সেটি সম্পর্কে বলতে গিয়ে আমরা বারবার করে দেখছিলাম যে কি ধরনের আদান প্রদান, যাকে আমরা আমাদের তৃণমূল সাহিত্যের পাশের জায়গা থেকে ট্রানজাকশন, লিটারেরি ট্রানজাকশন, এক্সট্রা লিটারেরিনেস নিয়ে কথা বলি। এই বলতে গিয়ে বোধহয় আমরা আমাদের এই যে বিদ্যায়তনিক চর্চা, তার মধ্যে এই জনপ্রিয় সাহিত্য বা সাংস্কৃতিক যে আমাদের প্রকাশ ভঙ্গিগুলি আছে, তাকে আমরা এখন করে করবার চেষ্টা করছি। এবং যে সময়টা এখানে ধরবার চেষ্টা করেছেন বাংলা বিভাগ এবং যারা সংগঠন, তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে তারা বিকিরণ শব্দটা ব্যবহার করেছে। আমার পাঠে, ব্যক্তিগত পাঠ এবং আমার বিদ্যায়তনিক চর্চার পাঠে এই বিকিরণ শব্দটির অত্যন্ত গুরুত্ব। এবং আমি বলবো যে সমস্যা ও সম্ভাবনার কথা দিয়ে ওনারা কথা শুরু করেছিলেন। আমি ছিলাম এখানে অধিবেশনের শুরুতে। আমার মনে হয় যে এই সময়, এই আজকের এই সময়ের অধিবেশনটি বোধহয় সেই সম্ভাবনার কথাগুলি বলে এবং একাধিক সম্ভাবনার কথা বলে। আমি চেষ্টা করেছিলাম একবার ভাবার যে এই যে ক্রম, যেটার কথা এইমাত্র আমাদের বিশু ভাই মনে করিয়ে দিলেন, যে সে ক্রমে পরিবর্তন হতে পারে বা যেভাবে রয়েছে সেভাবে হতে পারে। আমার মনে হচ্ছিল যে খুব ভেবেচিন্তে এটা করা হয়েছে। এর ভিতরে একটা বিশেষ ভাবনা আছে। যারা আজকে এখানে এসেছেন তারা সাহিত্যকে আমাদের সামগ্রিক যে আমাদের সাংস্কৃতিক প্রকাশভঙ্গি, তার বিভিন্ন দিক থেকে হয়তো তারা দেখার চেষ্টা করেন। এবং আমার মনে হয় যে একেবারেই অ্যাম্বিডেক্সচারাস শব্দটা বোধহয় ব্যবহার করা যায়, সব্যসাচী যদি নাই বা বলি। এবং আমার মনে হয় যে এর মধ্যে দিয়ে আমাদের যে ভান্ডার আছে সাংস্কৃতিক জগতে, তার একটা হিস্টোরিওগ্রাফি বোধহয় সম্ভব। তাই আমি অনির্বাণ বাবুর কথা যেটা ভাবছিলাম প্রথমেই শুরু করবো বলে, তার একটা বিশেষ কারণ আছে। একটু ধরিয়ে দেওয়া, সূর্যগ্রহণের কাজ করছি, তারপরে ওনারা নেবেন সময় মাথায় রেখে, যাতে আমি বেশি কথা আর পরবর্তী ক্ষেত্রে না বলি। আমার কতগুলো শব্দ ওনার ব্যক্তিগত চর্চার থেকে ভীষণভাবে মাথায় এসেছে। কারণ সংরূপের আলোচনা বিশ্বজিৎ দা উনি তুলে ধরেছেন, আমারও মাথায় তাই ছিল যে জনপ্রিয় সাহিত্য এবং প্রকাশভঙ্গির কথা যখন আমরা বলি, সাহিত্যের সংরূপের আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। ট্যালেন্ট
উচ্চ মানুষ, রবি বারবার এই শব্দগুলো হয়তো আমাদের ভীষণভাবে মনে পড়বে এবং আশা রাখি যে এই সব নিয়ে আমরা হয়তো এক ধরনের একটা গ্রন্থনার দিকে পৌঁছতে পারবো এবং মনে করতে পারবো যে কেন এনারা আজ একই জায়গায় প্রায় সমবেত হয়েছে। আমার যশোদাদির কথা বলতে গিয়ে মনে হয়েছে যে একটা ইন্টারমিডিয়েট হিসেবে আমি ওনাকে দেখতে পারি। আমি একেবারেই সময় বা বয়সে নিরিখে বলছি না, আমি ওনার একেবারে ব্যক্তিগত চর্চার জায়গা থেকে বলছি যে উনি যখন সংহিতা শব্দটি ব্যবহার করেন বা উনি যখন লঘু গল্পের কথা বলেন, আমার মনে হয় যে বিশেষ শব্দ চয়নের একটি রাজনীতি আছে। সংরূপ চয়নের সঙ্গে সঙ্গে আসলে সাহিত্যিক যে চর্চার যে রাজনীতি তাও খানিকটা প্রকাশ পায় এবং চিরন্তন গল্পমালা যখন উনি বলেন সেটা নিশ্চয়ই আমাদের ইনহেরিটেড লিটারেরি ট্র্যাডিশনের কথাই মনে করিয়ে দেয়। আমার ধৃষ্টতা, আমি যদি সন্মাত্রানন্দের লেখা দিয়ে বলতে চাই, কারণ আমি খুব যে বেশি পড়েছি তা নয়, কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে চর্চার ক্ষেত্রে যে উনি অনুভব তাগিদের কথা বারবার করে বলেছেন। ওনার বিভিন্ন ইন্টারভিউ আমি দেখবার চেষ্টা করেছি এবং আমরা সবাই জানি যে নাস্তিক পণ্ডিতের গীতা বা ছায়া চরাচরের কথা সবাই এখানে জানেন উনি কতটা জনপ্রিয়, কিন্তু এই শব্দটা জনপ্রিয়র সাথে 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 উনি যেটা বলবার চেষ্টা করেন যে সাহিত্য সৃষ্টি তার পেছনে একটি অনুভব আছে, একটি আবেগ আছে এবং একটি তাগিদ আছে। এবং সুযোগের কথায় বলবো, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের গান আমাকে ভীষণভাবে প্রাণিত করে, বিশেষত আমাদের চোখে আর জল নেই। আর ওনার সৃষ্ট যে চরিত্র যা অত্যন্ত জনপ্রিয়, সেখানে মহিষাসুর বধপালা বা আমাদের যিনি আপ্পার রায় রয়েছেন তার কথা আমরা প্রত্যেকেই একরকম করে জানি এবং খুব মজার বিষয় যে প্রত্যেকেই যাকে বলে মাল্টি মোডাল এক্সপ্রেশনের সঙ্গে যুক্ত। এবং আমার মনে হয় যে সময়টাকে এই আমাদের অধিবেশন ধরবার চেষ্টা করছে সম্ভাবনার কথা, আসলে ক্রস পলিনেশনটাই বোধহয় আমাদের অ্যাংজাইটির একটা বড় দিক। অবনাদি খুব সুন্দরভাবে বলেছেন, আমি সব শেষে এসে দাঁড়িয়েছিলাম, এখানে বসেছিলাম, মানে আমরা দাঁড়াই একরকম করে আর কি, বৃক্ষের তলা, এখানে মহিলারা রয়েছে। আমি শুরু করছি একটু ধুয়ো ধরে দিয়ে যে এই হচ্ছে রেঞ্জ অফ স্কলারশিপ এখানে যারা রয়েছে, তো তারা যখন বলবেন তাদের সময় বাঁধাটা তাদের পক্ষে যেরকম কঠিন, আমার কাছে প্রায় দুর্বহ আসে। তাই আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের বক্তব্য পেশ করুন এবং একটা ডায়ালগ শব্দ এখানে জুড়ে দেওয়া আছে। আমরা চেষ্টা করবো যদি একটা ডায়ালগ, একটা কনভারসেশন তৈরি হয় অবশেষে, সেটা মাথায় রেখে আপনি যদি শুরু করেন। নমস্কার। আমি উনি বললেন যে ওয়াই নট, আমি প্রথমে ওয়াই নট, আমার প্রশ্ন ওয়াইটাকে সে করে লাভ নেই। আমি পার্সোনাল কিছু কথা বলবো, কারণ আমি তার বেশি কিছু জানি না, অনেস্টলি বলছি। পার্সোনাল কথা বলতে আমি এখন যে যে কাজগুলো করার চেষ্টা করি, তাতে আমি যা দেখতে পাই সেইগুলো একটু বলবো, যা মনে হয় আমার প্রচণ্ড রাগ হয়, সবাই নিশ্চয়ই হয়। আমি চেষ্টা করবো সেই রাগটাকে একটু সামলে রাখার। তার আগে খুব ইমোশনাল একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে বিশ্বজিৎ আপনি আমাকে বললেন এখানে বাংলা বিভাগে, আমি বাংলা জানি না, আমি বাংলা কোনোদিন পড়ি, এটা লজ্জার আমার কাছে এবং আশ্চর্য আমার কাছে যে বাংলা বিভাগ আমাকে এই জায়গাটা দিল। ইমোশনাল তো বটেই, কিন্তু ইমোশনাল তো পরে হব, আগে আমি এখন আর অবাক। আমি বাংলা পড়িনি, আমি হিন্দি পড়েছি, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল। তারপরে বাংলা বিভাগ আমাকে কি যে মনে করলো যে আপনি এবং আপনারাই জান। কিন্তু তারপর আরও আশ্চর্য কিছু কাণ্ড ঘটেছে। আমি আপাতত এই জবই যদি আমার বলি, আমি একটি পত্রিকার সঙ্গে যুক্ত। তার আগে আরেকটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে আমি কী করে সুযোগ পেয়েছিলাম সেও আমি জানি না। আর
কারণ বাংলাটা তখন আরো কম জানতাম। কিন্তু এই যে জায়গাগুলোতে আমি থেকেছি এবং এখনো বসে দেখি, উনি রবিবারের কথা বলছিলেন, এটি আমাদের কাগজের রবিবারের সাপ্লিমেন্ট, সেইখানে হলো শুরুর দিন থেকে আমি রয়েছি। আমি সেইখানে যেটা দেখেছি সেটা হচ্ছে মানে এখন একটা দেখুন মানে কিছু মনে করবেন না, অনেকে বলে থাকেন অনেক সভায়, অনেক আলোচনা সভায় শুনতে পাই বলেন যে এখন আর কিছু হচ্ছে না, আগে হতো। এটা সবাই শুনে থাকেন এই কথাটা, সেটা কিছুটা হয়তো সত্যি, কিন্তু কিছুটাই হয়তো সত্যি। এবং সেইটা মানে আমি খুব প্রতিবাদ আজকে করবো বলে এরকম করছিলাম, আমি দেখছি সেইটা। আমি নাম করছি না, কিন্তু একটি প্রবন্ধ আমাকে একজন লেখক, তার তখন বয়স ছিল বোধহয় 24 বা কিছু, ইতিহাস নিয়ে তিনি পড়েন। তো তিনি আমাকে একদিন খুব আলাপ করলেন এবং কুণ্ঠা করে বললেন যে একটা বিষয় নিয়ে বলবো, সেটা কি নিশ্চয়ই ছাপা যাবে। এইটা ছিল তার কথা, নিশ্চয়ই ছাপা যাবে। তার মানে তিনি ধরিয়ে নেওয়া হয়েছে তাদের যে কিছু জিনিস ছাপা যায় না, কথা বলতে হয় বা লিখতে হয় অমুক ভাবেই, অন্য কোনো ভাবে করা যায়। তো তিনি আমাকে বললেন যে বাঙালির, আমি ভার্বাটিম কোড করছি, বাঙালির অতি করার সামাজিক ইতিহাস আমি লিখব। আমি বললাম, আমরা তখন খুব সুন্দর লেখা আমরা কিন্তু ছাপি, প্রিয় নদী, ব্রিলিয়ান্ট সংখ্যা আমরা করেছি, দারুণ লেখা আমরা পেয়েছি, রেল স্টেশন, ভুলে যাওয়া রেল স্টেশন, দারুণ গদ্য পেয়েছি, পাঠক খুব পছন্দ করেছেন। এইবার একটি ছেলে আমার কাছে এসে বলছেন যে বাঙালির অতি করার সামাজিক ইতিহাস, কত শব্দ আমি দিতে পারবো? আমি দিতে পারবো 1000, 1200, 1400 শব্দ, শব্দ দিয়ে তো মাপা হয় জায়গাটা আমাদের। তো আমি বললাম, আচ্ছা আপনি এটাকে কিভাবে ধরবেন? এটা আমি চেষ্টা করব। এবং তারপর তিনি লিখলেন, এবং আমার একটি ধনসংকট মতন হয়েছিল, হ্যাঁ, সেই সময়। কারণ ঠিক সেই সংখ্যায় একজন নামজাদা সাহিত্যিক লিখেছে, তার মানে প্রথম কথা তারটাই যাবে, কাগজী তো তারটাই হবে, কারণ আমাকে তো বাজারটাও দেখতে হবে। আমি বুদ্ধিহীন বেহারা যে যাই বলুক, আমি একটা রিস্ক নিলাম। আমি বুঝতে পারিনি রিস্ক নিচ্ছি, কারণ বোধ তো নেই। আমি বললাম যে একটা কাজ করি, ওই নামজাদা সাহিত্যিকের লেখাটাকে 2 কিংবা 3 রাখি, এবং বাঙালির অতি করা সামাজিক ইতিহাস, এই ছেলেটি 1388 নাকি এরকম একটা শব্দ তিনি ধরিয়ে দিলেন, 1400 বলেছিলাম আমি, সেটাই প্রথম পাতায়। এবং নাম হলো একটু মজা করে নাম দেওয়া হলো শীত আর কি বাঙালি, শীত কাপুরে বাঙালি বলে হলো। এবং আমি ভাবছিলাম যে পরের দিন রোববার দিন আমার কাছে একটা ফোন বা টেক্সট আসবে, এবং সেটা সঙ্গত সেই সাহিত্যিকের যে অনেকটা আমারটা, সেটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়েছিল। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি আমাকে মেসেজ করলেন যে বোধহয় কিছু একটা বদলাচ্ছে। আমি একটু ভাবেই গিয়েছি, হ্যাঁ, পাকা একটি ছেলে বা এরকম কিছু হয়তো বলতেই পারতেন, বললে কিছু ভুল হতো না, বোধহয় কিছু একটা বদলাচ্ছে মধ্যে। তিনি কিন্তু তিনি লিখলেন আমাকে, বোধহয় কিছু একটা বদলাচ্ছে, জাস্ট এইটুকু একটা হোয়াটসঅ্যাপ হলো। তারপরে ফোন করলেন, আমি ভাবে ফোনটা কেটে দিলাম, তারপরে নিজে ফোন করলাম। তারপর তিনি বললেন যে ছেলেটি নম্বর দাও, এই ছেলেগুলি এই মেয়েগুলি কোথায়, তাদের লেখা কেন দেখা যায়? এটি আমার পড়াই করছি না, এটা আমার পড়াই করার জায়গা না, মানে কিছু করিও নি। কিন্তু আমি তখন বুঝেছিলাম, হ্যাঁ, কোথায় কিছু বদলাচ্ছে, কারণ একটা বড় দল কিন্তু এইগুলো অ্যাকসেপ্ট করছেন অ্যাট দ্য এক্সপেন্স অফ তারা 2 কিংবা 3 চলে যাবেন। এইটা একটা বদল আমি দেখেছি, দুটো দিকই দেখেছি। সিনিয়ররা এই ছাড়টা দিলেন, উল্টে বললেন তার নম্বর দেবে, তার সঙ্গে কথা বলে যদি কিছু আমি বুঝতে পারি বা জানতে পারি। And that person was very, very, very honest. এই ক্ষেত্রে উনি বলেছিলেন আমি জানতে চাই। পাঠক এটাকে মজা হিসেবে নিলেন,
হয় না আমাদের মধ্যে একটা আছে না, গলা খোসায় পা বেশি করলে হাসি, পটি করলে হাত, কোনো কারণ নেই, নর্মাল একটি জিনিস। কিন্তু পাথর এটাকে সিরিয়াসভাবেই নিলেন। আমি চমকালাম, মেল পেয়েছিলাম, চিঠি, ফোন, যেরকম আসে টুকটা, তাতে দেখলাম আচ্ছা বোধহয় কিছু একটা বলা যাচ্ছে। সিনিয়রের কাছ থেকে পেলাম, পাঠকের কাছ থেকে পেলাম, এবং যারা লিখলেন তেমন কয়েকজন এসে আমাকে বললেন যে আমরা তাহলে এইটার ওপর দেবো, ওইটার ওপর দেবো বলে আশ্চর্য সব বিষয় নিয়ে তারা লিখবেন এমন অনুরোধ জানালেন যে আমাকে লিখতে পারে। আমার কাজটা সুবিধে হয়ে গেল, এবং আমি অবাক জানা হলো, আমি শিখলাম যে আচ্ছা তার মানে এইগুলো বিষয় হতে পারে, এবং এইগুলো ফ্রন্ট পেজ বা সেকেন্ড পেজ সে যা ইচ্ছে থাকে, এইগুলো বিষয় হতে পারে, এবং এইগুলো দেওয়া যেতে পারে, এবং এইগুলো দিলে কিন্তু লোকে কাগজটা সরিয়ে দেবে না। এবং তারপর অনেকগুলো আমরা এরকম করেছি, এবং সেইগুলো কিন্তু কাগজ সরিয়ে দেয়নি। বা যখন সবাই ভাবছেন যে হয় না কিছু দিন ধরে ধরে আমাদের করতে হয়, যে প্রেমের দিন, প্রেম বিষয়, নারী দিবস, নারী দিবসে আমাদের বলা হয়, আমাদের সিনিয়ররা বলে থাকেন যে দেখো এমন একটা লেখা দিও যেটা খুব পজিটিভ। এবার এই পজিটিভ কথাটা খুব অদ্ভুত, কিন্তু পজিটিভ তো অনেক কিছু অনেক পজিটিভ বলতে হবে, মানে পজিটিভ মানে খুব মিষ্টি ফুলে, হঠাৎ নারী দিবসের দিন খুব ফুলে হতে চাওয়া হয়। আমরা বললাম, আমি গার্ডিয়ান একটি লেখা পড়েছিলাম একজন ভদ্রমহিলার কথা। কোভিডের সময় তার হঠাৎ করে তার বিয়ে, কিছুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছে। কোভিডের সময় তার বাবা মারা গেলেন। অবভিয়াসলি কেউ আসছে না, কে নিয়ে যাবে, সরকার থেকে, কারণ তখন তো নিয়ে যাওয়া নিষেধ। তো তার এক পাড়াতুতে একটি ছোট্ট ছেলে, 14-15 বছর বয়স, তাকে সে ভদ্রমহিলা ডাকেন এবং বলে যে দেখ আমার তো কিছু করার নেই, আমাকে নিয়ে যেতে হবে। এবং তার নিজের ছোট ভাই ছিল, কিন্তু সে বাইরে ছিল, মানে ওই লকডাউনের জন্য আসতে পারছিল। ফলে বাবাকে নিয়ে গিয়ে সে সাক্ষাৎ করে এই ভদ্রমহিলা। ঠিক আছে, বই দেওয়ার পর তার বউ শ্বশুর বাড়ি থেকে বলা যে এটা কি হলো, এটা তো হয় না, মানে আমাদের বাড়ি বৌমা আমাদেরকে সে নিজেকে পড়াচ্ছে, এটা হতে পারে না, বিয়েটা কেন ভেঙে। কিছুদিনের মধ্যেই, মা বলে আগে প্রয়াত হয়েছিলেন, কিছুদিনের মধ্যেই দিল্লির ঘটনা, তার ছোট ভাই একটি বচসা হয়, একজন ছুরি মেরে দেয়, সে মারা যাচ্ছে। তার বিয়ে ভেঙে গেল, ভাই চলে গেল, বাবা চলে গেছে। এবার এই ভদ্রমহিলা কি করলেন, এই ভদ্রমহিলা বললেন যে ঠিক আছে, আর তোমার কিছু করার নেই। কয়েকদিনের মধ্যেই আরেকজন পড়শি মারা গেলেন এবং তাকে নিয়ে যাওয়ার কেউ নেই। তো তিনি বললেন আমি আছি, তিনি নিয়ে গেলেন, সৎকার করলেন। এবং তারপর থেকে যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে কোভিডে যাদের যাদের এই পরিস্থিতিতে পড়ছিলেন, অনেকেই পড়েছিলেন, তো তিনি দায়িত্ব নিয়ে ওই ছোট্ট ছেলেটিকে নিয়ে এই কাজগুলো করতেন। কিছুদিন পর থেকে দিল্লি পুলিশ থেকে তাকে বলা হলো যে মর্গে আনক্লেম বডি যেগুলো থাকে তুমি একটু করে দাও না, তো তিনি করতে লাগলেন। এই ভদ্রমহিলাকে ধরার চেষ্টা করলাম আমরা, এবং ইনি আমার এনার এক্সপিরিয়েন্সটা, এনার রেসপন্সটা খুব অবাক করেছিল আমাকে। তো ওনাকে যখন ফোন করা হলো, বলা হলো যে आप एक इंटरव्यू अगर दे दो तो उन लोग विमेंस डे स्पेशल 3-4 मिनट কথাই বলতে পারেন। আর আমরা ভাবছি সিগন্যালের গন্ডগোল খুব কম, ভোডাফোন দিয়ে না, সিগন্যালের গন্ডগোল না, তিনি কাঁদলেনও না। মানে কি হতে পারে, খুব মেলোড্রামাটিক হয়ে যেতে পারে যে চোখ দিয়ে জল পড়লো, গলা ধরে এলো, খুব স্বাভাবিক। তিনি বলেছিলেন যে आप लोग पागल हो गया, क्यों विमेंस डे स्पेशल मैं कैसे हो सकता, मुझे पता है मैं कुछ स्पेशल करती हूँ। 8 आवर्स वेरी इंटरेस्टिंग हमारे, मुझे पता है मैं कुछ स्पेशल करती हूँ, लेकिन विमेंस डे स्पेशल मैं कैसे हो सकता। এইটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। তিনি জানেন যে তিনি স্পেশাল কিছু করছেন, আমার কাছে তো আমি ভাবতেই পারি, কিন্তু উইমেন্স ডে স্পেশাল মানে ওই জিনিসটা রয়েছে আর কি, যে আচ্ছা কাগজ বা পত্রিকা বা কোনো উদযাপন যখন হবে তখন মেইন স্ট্রিম উইদিন কোড, তখন ওইগুলো হবে, খুলে কিছু এইগুলো হবে না। মহিলা ডোম তাদের নিয়ে স্টোরি করে, আমরাই করি, হ্যাঁ কাগজে যারা কাজ করি আমরাই করি, কিন্তু কি করি, দেখো মহিলা ডোম নিয়ে করেছি, মহিলা ট্যাক্সি চালানো,
অন্যভাবে দেখানোর চেষ্টা করি, পয়েন্ট পাওয়ার চেষ্টা করি। তো অধিকাংশ আমরা পয়েন্ট পাওয়ার চেষ্টা করি। এই পয়েন্ট পাওয়ার চেষ্টাটা সবাই জানে, আমরাও জানি যে সবাই জানে, তাও পয়েন্ট পাওয়ার চেষ্টাই করে যায়, কারণ পয়েন্ট পেতেই আমাদের বলা হয় না মাইনে পাবো না বা কম পাবো বা অন্য কেউ বেশি পাবে, আমার তখন খুব হিংসে। সবাই জানে। তো এই কিছু একটা বদলাচ্ছে, এইটা আমি এইভাবে আমি কিন্তু দেখতে পেলাম যখন গত বছর তাকে নিয়ে স্টোরি করা হলো, স্টোরি নাটটা লেখা করা হলো, এবং আমরা কিন্তু প্রতিক্রিয়া যেটা পেলাম সেটা কিন্তু বোধ হয় এই লাস্ট 2 বছরে দেখলাম একটু বদলালো, যেখানে তোমরা পয়েন্ট তোলার জন্য এটা করেছো না, এটা কেউ বললেন না, অন্তত মুখের উপর বললেন না, কিন্তু মনে হলো যেন তারা বুঝতে পারছেন এটা পয়েন্ট তোলার জন্য করিনি, প্রায়শ্চিত্ত করছি। কেন আমি প্রায়শ্চিত্ত করবো? আমার প্রায়শ্চিত্ত দেখার জন্য এইটা বসে আছে, হু কেয়ারস? কিন্তু তারা এটাকে অদ্ভুত সিমলেসলি গ্রহণ করবে, কারণ গ্রহণ করার জন্য পাঠক কিন্তু রয়েছে। আমরা ভাবি যে না আমাকে দিতে হবে, আমি যেহেতু টুকটাক ছবি সিনেমার কাজকর্মে করে থাকি আর কি, অধিকাংশ তদর্থ নয়, কিন্তু সেখানেও আমি দেখেছি, মানে আমি এই কয়েকদিন আগে আলোচনা করছিলাম একটি ছবি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, দ্য ভয়েস অফ হিন্দ রাজা, টিউনিশিয়ার ছবি। ভয়েস অফ হিন্দ রাজা এই গল্পটা হচ্ছে, সংক্ষেপে বলি আমি, সেটা হচ্ছে গাজায় একটি বাচ্চা মেয়ে, ওই বলা হয়েছে যে ইভাকুয়েট করে, তো মা তার ছোট মেয়েকে তার ওই অন্য কিছু আত্মীয়ের সঙ্গে গাড়িতে বলেছে বৃষ্টি পড়ছে চলে যান, বেরিয়ে যান, আমি দাদাকে নিয়ে আসছি। গাড়িটা বেরোয়, ইসরায়েলি শেলিং শুরু, মিসাইল অ্যাটাক শুরু, এবং এই গাড়িটি ওপর হয়। ওই সময়ের মধ্যেই কেউ খুব ইন্টারেস্টিং হয়েছে ইসরায়েল বলতে এটা দেখেন, শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, তো যেটা হলো সেটা হচ্ছে যে ওই সময় গাড়ির মধ্যে থেকে কেউ একজন ফোন করেছিল রেড ক্রেসেন্ট, মানে রেড ক্রস তো না, রেড ক্রেসেন্টকে ফোন করেছিল, এবং সেখান থেকে ফোন করে যে কি অবস্থা বলো। ফোনটি প্রথমে ধরে তার এক দিদি, কিছুক্ষণ পর সে দিদিও বেঁচে থাকে না। বেঁচে থাকে কে? বেঁচে থাকে ওই বাচ্চাটি। ছবিটা এটাই, ওই যে ফোনটা একজন ফোন করছেন, একজন ভদ্রমহিলা ফোন করছে, আর না ঠিক আছে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। একজন ভদ্রমহিলা ফোন করছেন এবং তার সঙ্গে ওই বাচ্চাটির সঙ্গে কথা বলছে, আর যুদ্ধ বিধ্বস্ত একটি জায়গায় ঠিক মাঝমধ্যখানে দাঁড়িয়ে আছে সেই গাড়িটি, এবং বাচ্চাটি বলছে যে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকে নিতে আসবে, কখন নিতে আসবে? একটি অ্যাম্বুলেন্সকে পাঠায় রেড ক্রেসেন্ট, অ্যাম্বুলেন্সটারও খোঁজ পাওয়া যায়। তো এই যে ভয়েস অফ হিন্দ রাজা ইউটিউবে পাবেন, ওই বাচ্চাটির ওই 6 মিনিটের কথোপকথনটা পাবেন। এইটা নিয়ে একটি ছবি হয়েছে। আমি একটি শুটিং করতে গিয়েছিলাম কয়েকদিন আগে, সেখানে আমি এই গল্পটি বলছি, আমার একজন পরিচিত অ্যাক্টরকে বলছি। বাকি যারা ছিল তারা আমার কথা থামিয়ে দিল, তাদের দোষ নয়, তারা থামিয়ে দিয়ে যেটা বললেন সেটা হচ্ছে গত মাসে একটি ওয়েব সিরিজ, আমি নাম করছি, একটি খুব বড় ওয়েব সিরিজ যেখানে একজন পুলিশ সবাইকে প্রচন্ড বলছেন যে মেলাবেন, তিনি মেলাবেন না বলে বলেন খেলাবেন, তিনি খেলাবেন। সেই ওয়েব সিরিজটিতে ছোট্ট একটি আমার ওই ইয়ে রয়েছে, সেইটা নিয়ে কথা বলতে শুরু করলেন। ভয়েস অফ হিন্দ রাজা থেমে গেল, তার দোষ নয়, তাদের দোষ নয়। ভিজিবিলিটি একটা অন্য জায়গায়, ভিজিবিলিটির জন্যে আমি অডিও স্টোরির কিছু কাজ করি, সেখানে আমাকে বলা হয়েছে, রাজশ্রী আছেন, আচ্ছা, সেখানে আমাকে বলা হয়েছে, ভাবতে পারবেন না, খুব জনপ্রিয় একটি ওয়েব সিরিজ অডিও স্টোরি প্ল্যাটফর্মে, সেইখানে আমাকে বলা হয়েছে এই যে গল্প পাঠ করা,
এবং ড্রামাটাইজ রিডিং বা অভিনয় করা এর তফাৎ জানেন না। কারা জানেন না? জানেন না হচ্ছে যারা বসে ডিসাইড করছেন যে পরবর্তী কাজটা কে করবে। কারণ আমাকে বলা হয়েছে যে কি অনির্বাণ, তুমি এতদিন ধরে অডিও স্টোরি করছো, অভিনয় করছেন কেন? অডিও স্টোরিতে অভিনয় কেন করছেন এইটি আমার দোষ, এটি আমাকে বলা হয়। সংস্কৃতির একটি দিক দেখাচ্ছে, জানেন হয়তো, আমি দেখেছি বলে বলছি না। তারা বলছেন সেখানে গল্পটিতে এমন ছিল যেখানে একজন ধর্ষিতা তিনি অনেকদিন পর প্রেম খুঁজে পেয়েছেন, বাঁচার মানে খুঁজে পেয়েছেন। তিনি বলছেন শেষে দেখা যাচ্ছে যে যাকে পেয়েছে সে এক মানে বিশ্বাস ভাঙল। তখন সিনটা হচ্ছে যে এই মেয়েটি কি করবে, এই মেয়েটি কাঁদছে, কান্নাটা থেমে যাচ্ছে, ফুটিয়ে কাঁদছে এবং দুটো তিনটে লাইন বলছে। এই অবস্থায় কি হতে পারে, একজন অ্যাক্টর কিভাবে রিয়াক্ট করতে পারে? একজন ইয়াং অ্যাক্ট্রেস যিনি সেই অভিনয় করেছেন, যিনি নাটকও করেন, তিনি ঠিক যেমন ভাবে রিয়াক্ট করার কথা করলেন, মানে কাঁদলেন, নিঃশ্বাস শুনতে পেলাম, চুপ করে গেলেন, হাউ হাউ করলেন না, আস্তে আস্তে ফেড আউট করে গেলেন। তিনি নিজে করলেন এটা। তারপর সেটা যখন জমা দেওয়া হলো তখন আমাকে সব শুনে টুনে বলা হলো, জনিবার ওখানে তো ডায়লগটা পরিষ্কার শোনা গেল না, ডায়লগ শোনা যেতে হবে। বলছে না এটা না, শ্রোতা এটাই চান, হয়তো কয়েকজন চান, আমি জানি অধিকাংশ চান না। ওই অবস্থাটা কিন্তু ইম্পর্টেন্ট হলো না। ইম্পর্টেন্ট হয়ে গেল যেমন ভাবে চলছে, যেমন ভাবে খাওয়ানো হচ্ছে এবং কয়েকজন খেয়ে নিচ্ছেন, সেইটাকে মান্যতা দেব। ওই অবস্থায় কে পরিষ্কার কাটা ইয়েতে বলে যে তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি ভাবতে পারিনি, এই কথা কারণ বেরোতে পারে? প্রথমত আমরা সেই জায়গাতে নিই, আমরা সেই জায়গাতে নিই ওই কষ্টের 25% ধরা। কিন্তু একজন অভিনেতা সে চেষ্টাটা করলেন এবং আমি পরিচালনা করছিলাম, আমিও চেষ্টা করলাম কোলাবোরেট করার, ওই জায়গাতে যাওয়ার। কিন্তু আমাকে যারা কাজ দিচ্ছেন এক্ষেত্রে তারা বলে দিলেন যে এত বছর কাজ করেছো তুমি অনির্বাণ, এই ভুলটা তুমি কি করে অন্যই মেনে নিতে পারে? অভিনেতা জানবে না সে তো ঠিকই আছে। তাহলে ওই যে কিছু বদলাচ্ছে, আমি দুটো জিনিস বললাম লেখার ক্ষেত্রে, কিছু একদমই কিছু বদলাচ্ছে না, কিছু জায়গায় আবার একদমই কিছু বদলাচ্ছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এইরকম শুধু ইয়াং বলে বলছি না, মানে আমি বয়সের দিক দিয়ে বলছি না, কিন্তু আমি বলছি যে যেরকম মানে কিছু মানুষ যেমন ভাবে ভাবেন, মানে তারা কিন্তু আছেন। ওই যে বলা হয় শুরুতে যেটা বলছিলাম, আমাদের সময় হয়তো এখন না করে কিন্তু হচ্ছে না, সব কেমন যেন সুপারফিশিয়াল, অত টানেই বলা হয়, হয় নিশ্চয়ই সুপারফিশিয়াল আছে, আমিও ছিল, আমি মনে করি, আমি যতটুকু দেখেছি এখনো আছে, এরপরেও থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যারা সুপারফিশিয়াল হয়ে কাজ করছেন না, তারা কোথায়? তাদেরকে আসতে কে দিচ্ছে? তাদের তো বলা হচ্ছে যে তুমি কাটা করে কেন বললে না বাবা, তুমি কেন আবার মানে সামাজিক ইতিহাস আমার হয় না। সামাজিক ইতিহাস হয় হচ্ছে সিরিয়াস, এইগুলো সিরিয়াস। আমাকে এভাবে কথা বলতে হবে, গম্ভীর গলায় কথা বলতে হবে, আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাতে হবে, নইলে আমি সিরিয়াস হতে পারবো না। আমার একটা পার্টিকুলার বেশভূষা চাই, আমি হাঁটবো, আমি কি হ্যাঁ করে হাসবো, তাহলে আমি সিরিয়াস নই। এই যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো এখনো আছে এবং এখনো কিছু মানুষ আছেন আনফর্চুনেটলি যারা কিন্তু এইটাকে রোজ আরো নিজের মধ্যে এবং অন্যের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছেন, করে যাবেন। আমার কোনো অসুবিধে নেই। আমার অসুবিধা হচ্ছে আমরা লালমোহন বাবুর একটি মজা করে বলা সংলাপকে অন্যভাবে একদম অন্যভাবে নিয়ে নিয়েছি। উনি বলেছিলেন না, কোনো প্রশ্ন নয়, এই কোনো প্রশ্ন নয়টাকে আমরা অন্যভাবে নিয়ে নিয়েছি। এই কোনো প্রশ্ন নয় করে আমরা কিন্তু ধর্ষণের যখন হলো তখন একজন অভিনেত্রীকে আমরা চাই শুনতে কাটা করে বলবে বিশ্বাসঘাতকতা করবে। বিশ্বাসঘাতকতা আসলে আমরা এটুকু। বলা হয়েছে এক ধরনের সংলাপের সম্ভাবনাও আছে। আমি একটু যশোধরা দেখতেছি চাই।
চলছে। বিশ্বভারতী বাংলা বিভাগের এই ডাকে সাড়া দিতে পারা, এটা আমার কাছে খুবই আনন্দের। এবং সবচেয়ে বেশি আনন্দের এটাই, যে কোনো ছাত্র পরিবৃত জায়গাতে যখন বলতে যাই, আমরা যখন বলি পাদপীঠে আমাদের একটি স্থান দেওয়া হয়েছে এই আনন্দে, আমাদের ঠিক সামনের সারিতে যে অত্যন্ত পণ্ডিত অধ্যাপকরা থাকেন, আমরা তাদেরই শুধু কথা বলি, তাদেরই সঙ্গে কথা বলি। আমার এটা দেখা যে আমাদের মন শুধু তাদেরকে একটু মুগ্ধ করতে চায় যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত, কিন্তু আমরা ছাত্রদের ঠিক সরাসরি কথা বলতে অনেক সময় পারি না, বা আমরা একটু নিজেদের পণ্ডিত ভাবতে ভালোবাসি। আমার মনে হয় ছাত্রদের মধ্যে এখানে অনেকেই আছে, বা যে কোনো ছাত্র সমাজেই যেটা সত্য, সেটা হচ্ছে আজকে আপনি ছাত্র, কিন্তু কালকে আপনি বেরিয়ে যাবেন এখান থেকে, এবং কালকে আপনি ভারতবর্ষের একটা সুবিশাল জনগণের একজন হয়ে দাঁড়াবেন, যে জনগণ কর্ম মানে বাণিজ্যের এবং কর্মের জন্য খোলা একটা ময়দান বা একটা বাজার, মানে আমি খুব খারাপ ভাষায় বললে কাজের বাজারে গিয়ে উপস্থিত হতে হবে ছাত্রদের কিছুদিন পরে। এবং এখানে যারা পড়েন তারা সবাই সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত বলে, সেগুলো নিয়েই পড়াশুনো করেন বলে আজকের বিষয়টি, যেটি বিশ্বজিৎ রায় যার বিভিন্ন লেখা আমরা খুব মন দিয়ে পড়ি, তার ওই দেখা বা দর্শনটা দেখতে পাই বলে আজকের এই বিষয়টি প্রথমে আমাকে খুব ধাঁধা জাগিয়েছিল যে আমাদের এরকম প্যানেল কেন বানানো হলো, এবং বিকিরণ শব্দটাও ধাঁধা জাগিয়েছিল, এবং আজকের বিষয়টাও খুব খোলা বলে আমার মনে হচ্ছে, বিষয়ের মধ্যে কোনো বেঁধে দেওয়া ব্যাপার নেই। কিন্তু আমরা বাংলা সাহিত্য থেকে ইতিমধ্যে বেরিয়ে গেছি, আমরা সাহিত্য ছাড়াও আর অনেক কিছু নিয়ে কথা বলতে শুরু করেছি, যেটা ভীষণ সুবিধে আমার জন্য। কারণ সাহিত্যের মধ্যে আটকে থাকলেই ওই সামনের সারির অধ্যাপকদের দিকে তাকিয়ে কথা বলার একটা প্রবণতা হয়। আমি একেবারে ছেলে মেয়েদের জন্যই কথাগুলো বলবো। আর এটা যেহেতু তথাকথিতভাবে গোল টেবিল বৈঠক, তাই আগের বক্তার বক্তব্যেরও একটুখানি সুতো টেনে কথা বলতে পারবো। এরও আগে যে সেশনটিতে আমরা ছিলাম সেখানেও কয়েকটি কথা উঠেছে, সেগুলো আমাকে খুব ছুঁয়েছে, সেই কথাগুলো আমি টেনে আনবো। সামথিং ইজ চেঞ্জিং, অনির্বাণ বলে গেলেন। অনির্বাণ বললেন যে একটি কাভার স্টোরি, প্রচ্ছদ কাহিনীতে তিনি এই পটি বিষয়টিকে এনেছিলেন। এখান থেকে আমার কতগুলো কথা মনে হলো, যেগুলো একটু বৃদ্ধ হয়ে গেলে মানুষের ওই আমিও পড়ার একটা সম্ভাবনা থাকে। মনে পড়লো যে বহুদিন আগে 2000 সাল নাগাদ বস্তু বিশ্ব নামে সিরিজ কবিতা লিখেছিলাম, এবং সেখানে টেবিল, লেখার টেবিল, মানে এমনি টেবিলের সঙ্গে লেখার টেবিলের আবার তফাৎ আছে, কারণ মেয়েদের ক্ষেত্রে লেখার টেবিল প্রায় একটি দুষ্প্রাপ্য বস্তু। টেবিল, লেখার টেবিল, আলমারি, রান্নাঘর, বিভিন্ন জিনিস নিয়ে লিখতে লিখতে একটি কবিতা লিখেছিলাম পটি সিট নিয়ে, এবং সেটার শুরুর লাইনটি এরকম ছিল যে একাকী বসার এই পরিসর, মানুষের একাকীতম মুহূর্তের অনেকটা সময় ব্যয়িত হয় বাথরুম। এটা মনে পড়লো বলে বললাম। আর একই সঙ্গে আমার মনে হলো এই যে নিষিদ্ধ, তথাকথিত নিষিদ্ধ, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের কেউ বলে দিয়েছে কানে কানে, কে বলেছে আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যেকে রবীন্দ্রনাথের এই মানে ভূমিতে দাঁড়িয়ে আজও প্রত্যেকে তোতা কাহিনীর সেই তোতা, কারণ আমাদের কানে কানে কেউ কিছু বলে দিচ্ছে এবং আমরা সেই বাঁধা পথেই চলতে বাধ্য হচ্ছি। আমাদের ভিতরে গজগজ করছে কাগজ, আমরা কিছুতেই ওই কাগজের খসখস ছাপিয়ে নিজের কথা বলতে পারছি না। এতেই মনে পড়লো যে আরেকটি ট্যাবু বা তথাকথিত নিষিদ্ধ বিষয় উঠে এসেছিল 2014 বা 15 সালে, যেটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন স্যানিটারি ন্যাপকিনের উপর প্রতিবাদপত্র লিখে। এবং সেই সময় একটা খুব মজার জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু বিষয়টি নিষিদ্ধ, সেহেতু ওই এই যে শব্দটি আমি উচ্চারণ করলাম, আজকে 2026 সালে দাঁড়িয়ে এটা আদৌ নিষিদ্ধ নয়, আমাদের ছোটবেলায় এটা চূড়ান্ত নিষিদ্ধ ছিল। এবং তখন দোকানে সমস্ত কালো কাপড়ের আড়ালে, খবরের কাগজের আড়ালে জিনিসটি দেওয়া নেওয়া করা হতো, মানে প্রায় বোমার মতো। 2012-13 ওটা যথেষ্ট
যথেষ্ট নিষিদ্ধ ছিল, কিন্তু এই ঘটনাটাকে ক্রিটিক করতে গিয়ে, মানে এই ঘটনাটা সমালোচনা করতে গিয়ে কলকাতার একটি মানে অত্যন্ত বিখ্যাত সংবাদ মাধ্যমের বিখ্যাততম পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে এই শব্দটা উচ্চারণ করে এটাকে নিন্দা করা যেই মাত্র হলো, আমার মনে হয়েছিল সামথিং ইজ চেঞ্জিং। কারণ এই উচ্চারণযোগ্য নয় এমন শব্দটা নিন্দার্থেও যদি উচ্চারিত হয়ে থাকে এমন একটি সভায়, যেখানে শুধুমাত্র সংস্কৃতি সম্পন্ন মানুষরা যান, রেশম শাড়ির খসখস এবং সাদা ধুতি পাঞ্জাবি ছাড়া যেখানে কিছু দেখা যায় না, সেটাই একটা বদলের সূচক। আমাদের বিষয় তো 2000 পরবর্তী 2025 অব্দি, কাজে এই দুটো জিনিসই আমার কাছে গুরুত্বপূর্ণ, যে কিছু কিছু জিনিস যেগুলোকে নিষিদ্ধ ভাবা হতো সেগুলো ভেঙে যাচ্ছে। এবার এখানে একটা আজকের বিষয়ের কথা হয়েছে, জনপ্রিয় সাহিত্য কাকে বলে। জনপ্রিয় সাহিত্য কথাটা রয়েছে, আমার প্রশ্ন ছিল মনের কাছে, নিজের কাছে, যে জনপ্রিয় সাহিত্য কাকে বলে। এবং আমরা জনপ্রিয় সাহিত্য বলতে আমাদের ছোটবেলায় বুঝতাম, যেটা 2000-এর আগে, যে বাণিজ্যিক পত্রিকা। এবং আমরা আজকেও আলোচনায় শুনেছি বাণিজ্যিক পত্রিকাগুলোতে সত্যি সত্যি আজও অনেকে নেই, অনেক অদৃশ্যের মেলা। যে অদৃশ্যের মধ্যে মেয়েরাও যেমন আছেন, দলিতেরাও আছেন, জনজাতিরাও আছেন, এমনকি ভিন্ন ধর্মও আছেন। সেই অদৃশ্যের মেলা শুধু বাণিজ্যিক পত্রিকাতে লক্ষ্য করাটা যেমন আমাদের একটা কাজ, আমরা এখনো আদমশুমারি করার মতো শুমারি করি। যখন সবকটা ভারত সংখ্যা লিস্ট বেরিয়ে যায়, আমরা বসে বসে দেখি, গুনি। মানে আমি যেহেতু মহিলা, তাই আমি মেয়েদের গুনি, অন্যভাবে দেখলেও দেখা যাবে সংখ্যাটা এরকমই ঝামেলার সংখ্যা। তথাকথিতভাবে যেটাকে বলা হয় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় কেন্দ্রিক সংস্কৃতি। কিন্তু বাণিজ্যিক পত্রিকা বাদ দিয়ে একটু আগে অমরা বিশ্বাস যেটা বলে গেছেন, অন্তর্জাল এবং অন্তর্জাল ভিত্তিক সমাজ মাধ্যম, এখানে কোনো দাদাগিরি নেই, এখানে কোনো সম্পাদক মণ্ডলী নেই, যে সম্পাদক মণ্ডলী নিজেদের একটা বয়েজ ক্লাব বা নিজেদের একটা অত্যন্ত গোষ্ঠীবদ্ধ মানসিকতা থেকে সাহিত্যকে বেছে নেবে। এবং সেখানে তারা ওই তোতাবাহিনীর মতো বলে দেবেন যে এই লেখা যায়, ওই লেখা যায় না। হতে পারে যে তাতে মুড়ি মিষ্টির একদর হয়ে যাচ্ছে, হতে পারে যে অনেক খারাপ লেখাও নিজে ছাপা যায় বলে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যে কবিরা কবিতা লিখছেন, সবাই যে খুব ভালো কবিতা লিখছেন তা আমি বলছি না, এবং এই হায় হায় গেল গেল এটা আমরা প্রায়ই করে থাকি, যে কি সমাজ মাধ্যমে বেরোয় আবৃত্তি করা যায় না। কিন্তু এটা তো খুলে দিয়েছে দরজা। কিন্তু একই সঙ্গে আবার আপনারা যারা কিছুদিন পরেই বাজারে উপনীত হবে, আপনাদের শুধু ক্রেতা হিসেবে নয়, আপনাদেরও ক্রয় করবে কোনো না কোনো, হয় কোম্পানি নয় সরকার, কেউ না কেউ আপনাদের শ্রম কিনতে চাইবে। তাদের কাছে এটাও আমি বলতে চাই যে এই অন্তর্জাল ভিত্তিক যে সমাজ মাধ্যম আমাদের একদিকে মুক্তি দিয়েছে, অন্যদিকে বন্ধনও দিয়েছে। কারণ আপনি দেখবেন কিছুক্ষণ পর পর, মানে এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে হয়েছে। প্রথম দিকে যখন 2005 সালে ফেসবুক হয় বা অর্কুট প্রথম দিকে হয়, তখন এত বুঝতে পারিনি। এখন বুঝি যে দুটো কবিতা পড়ার পর 3টে বিজ্ঞাপন দেখতে হয় বা 4টে রিল এসে যায়, এবং সেখানে কিন্তু একটা জীবনযাপন আপনার কিন্তু চুষে দেওয়া হচ্ছে। আপনাকে কিছু জীবনযাপন বিক্রি করে দেওয়া হচ্ছে, কিছু জিনিসের ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার মাথায়, যে এই ধরনের জামা কাপড় পরুন বা আপনার ঘরের অন্দরসজ্জা যেন এইরকম হয়। সেই প্রোডাক্ট এবং প্রোডাক্ট ছাড়াও যে ব্যক্তিগত জীবনের ইনফ্লুয়েন্সারদের রিল, সবটা মিলিয়ে কিন্তু সেখানেও একটা কিন্তু কোথাও নিয়ন্ত্রণ আসছে বলে আমার ধারণা। এটা ভুল হতে পারি আমি, তবে এটাই তো পুঁজির কনসেপ্ট। কাজে আমরা যখন মুক্তির আনন্দ পাচ্ছি, আমরা জনপ্রিয় সাহিত্যকে ছড়িয়ে দিতে পারছি নিজের স্বাধীন জায়গাতে। একটু আগে জয়াদি একটা কথা বলে গেছেন যে প্রোডাক্টের বৈচিত্র্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা, পুরুষের সাবান বানাতে গিয়ে মহিলাদের সঙ্গে পুরুষকে আলাদা করে দেওয়া, এই জায়গাগুলোতেও তাই। তোমার ঘরের অন্দরসজ্জাটা যদি এরকম সুন্দর না হয়, অমুক রিলে অমুক ইনফ্লুয়েন্সার যেমন করেছে, তাহলে তুমি একটু নগণ্য বা অপাঙ্কেও এইটা বলে দেওয়া, এখানে একটা বিভেদ সৃষ্টি করে। আমি সচরাচর নেগেটিভ ব্যাপারগুলো বলতে চাই না, কিন্তু ওই কথায় কথায় এগুলো এসেই যাচ্ছে, কারণ এগুলো সত্যি। আমরা এই 2000 থেকে 2025-এর মধ্যে পেরিয়ে এসেছি কোভিড কাল। আমরা এসে পৌঁছেছি এমন একটা সময় যেটাকে বলা হয় পোস্ট ট্রুথ সময়, যেটাকে আমি বলি বিতসত্য সময়।
সেখানে আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপ নামক একটি বস্তু, তার একটি বিশ্ববিদ্যালয়, মানে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের কথাটা এখন খুব চলে। সে যে খবর দিচ্ছে প্রতিটি খবরকে আবার যাচাই করে জানতে হচ্ছে সেটা ঠিক। এগুলোর প্রভাব কিন্তু আমাদের সাহিত্যে এসে পড়ছে। আমাদের মানসিকতা, আমাদের ধৈর্য, আমাদের দেখা, আমাদের শ্রবণ, সবকিছুকে এগুলো এফেক্ট করছে। এবং আমরা 30 সেকেন্ডের রিলের বেশি কিছু হলে আর দেখতে পাচ্ছি না। অনির্বাণদের মতো যারা নিউজ এডিট করেন তারা প্রতিটি পোর্টালে লিখে দেন 3 মিনিটস রিড, 6 মিনিটস রিড। মানে আমাকে শুরুতেই বলে দেওয়া হলো তোমাকে এটার জন্য বেশি সময় ব্যয় করতে হবে না। এমনকি গল্পের জন্য তাই। আমি অনেক পোর্টালেও গল্প লিখেছি, খবরের কাগজেও গল্প লিখেছি, কিন্তু ওই 3 মিনিট রিড বলে তবে মানুষ পড়বেন। মানুষের ধৈর্য এত কমে যাচ্ছে 30 সেকেন্ডের রিল দেখতে দেখতে। আমরা এই 20 থেকে 25-এর মধ্যে দেখেছি গিগ ওয়ার্কারদের উঠে আসতে, আমরা দেখেছি নানা রকমের নতুন পুরস্কার। এইখানে আমার সাহিত্যে ফিরে আসি, যে কথা আগেও হয়েছিল, ট্রান্সলেশন প্রাইজ যেটা বুকারে, সেটা কিন্তু 2002 বা 2003 থেকে শুরু হয়। এটা কিন্তু 2000 পরবর্তী একটি ফেনোমেনন। এবং যেখানে আজকে গীতাঞ্জলি শ্রী হিন্দি থেকে, মুস্তাক মানু কন্নড় ভাষা থেকে পেয়েছেন, আমরা খুব উদ্বুদ্ধ। আমাদের প্রচুর লেখা এখন ট্রান্সলেশন হতে শুরু হবে। এবং এই যে আমরা সবাই চাইছি পৃথিবীর দরবারে আমাদের লেখাকে পৌঁছে দিতে, এটা খুব ভালো। কিন্তু এটাও কিন্তু 2000 পরবর্তী একটি ট্রেন্ড, এটাও একটা বিকিরণ এবং এটাও একটা সম্ভাবনা। কিন্তু একই সঙ্গে নেগেটিভ কথা যেটা, সেটা হচ্ছে যে বাংলায় এমন কি কি কাজ হচ্ছে যেটা অন্যান্য ভাষার সঙ্গে আমাদের তুলনার এক পিঠে বসাতে পারে, এক পাদপিঠে বসাতে পারে। আমি জানি এমন ফিল্ম মেকারকে, এখানে সুযোগ বন্দ্যোপাধ্যায় একজন ফিল্ম মেকার, আমি জানি এমন ফিল্ম মেকারকে যিনি একটি চিত্রনাট্য জমা দিতে গিয়েছিলেন প্রডিউসারদের কোনো একটি ওটিটিকে। প্রেজেন্টেশনের পর তারা বলেন আপনার কাহিনীটি বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান ভিত্তিক কাহিনী, সাইফাই যেটাকে বলি আমরা, সায়েন্স ফিকশন। এটা কিন্তু বাংলার দর্শক খাবে না। বাংলার দর্শক নস্টালজিয়া, মানে ঠাকুমার বাড়ি, মাসির রান্নাঘর এসব ছাড়া, আর হাসির সিরিজ ছাড়া, যেটাকে মজা থাকে, এই দুটো ছাড়া বাংলার দর্শক এইসব সিরিয়াস টপিক, সায়েন্স টাইন্স খাবে না। আপনি এটাকে প্রথমে নিয়ে যান একজন মালায়ালাম অনুবাদকের কাছে, এই প্রজেক্টটা আপনি মালায়ালাম ভাষায় জমা দিন, তবেই আপনার সিনেমাটি, আপনার সিরিজটি তৈরি করা যেতে পারে। কারণ কোনো প্রযোজক বাংলায় এই সিরিজটির জন্য টাকা পাবে না। তো আমরা যারা এখানে তরুণরা বসে আছেন, যারা আজকে ছাত্র কিন্তু কালকে তারা কাজের জায়গাতে নিজেদের নানা রকম সৃষ্টিকে পেশ করবেন, তাদের কাছে এইগুলো সবই চ্যালেঞ্জ এবং এগুলো সবই পেরিয়ে পেরিয়ে হেঁটে যেতে হবে আরো দূরের দিকে। আমাদের ছোটবেলার যে পৃথিবী সেটা এখন নেই বলে আমরা যা কিছু বলবো সবটাই একটু বুড়োটে বা একটু ক্লান্তির মনে হবে। কিন্তু এই সব ছোট ছোট প্রয়াস যেগুলোর কথা আগেও হলো, এখনো একটু আগে হলো, এবং জয়াদিও অনেকগুলি কথা বললেন। এখন লিফট জীবনের কথা মানুষ শুনতে চাইছে। ফরাসি দেশে প্রায় অধিকাংশ যে ভালো এবং পুরস্কৃত লেখাগুলি প্রায় সবই মূল ফ্রান্সের নয়, সেগুলো তৈরি হয়েছে আলজেরিয়াতে বা অন্যান্য ফরাসি উপনিবেশে। কামেল দাউদ বলে একজন অত্যন্ত বিখ্যাত এবং বিতর্কিত লেখক, তিনি আলবার্ট কামু যে উপন্যাসটি লিখেছিলেন এট্রজের বা দ্য স্ট্রেঞ্জার, সেখানে তিনি ওই আরবটিকে আমি মেরে ফেললাম, এই যে ওই আরব, নামহীন একজন আরব, কামেল দাউদ তার প্রত্যুত্তরে লিখেছেন মর্সো একটি বিরুদ্ধ সাক্ষ্য, যেখানে ওই আরবের ছেলে বলছে আমার বাবাকে তুমি কোনো নাম দাওনি কামু, তুমি হচ্ছে উপনিবেশকারী আর আমি হচ্ছে উপনিবেশিত। এই উপনিবেশিতের যে ভয়েস সেটা উঠে আসবে। এইগুলো হচ্ছে আমাদের ফাঁক ফোকর, যেখান দিয়ে আমরা তুলে আনতে পারি। আমার খুব ইচ্ছে করে যে জীবনানন্দ দাশ যখন মাল্যবান লিখেছিলেন, মাল্যবানের উৎপলাকে তিনি যে মানে আঁচড়ে চিত্রিত করেছিলেন, উৎপলা যদি কোনো উপন্যাস লিখতো তাহলে সে কি লিখতো সেটা জানি। এগুলি আমি মনে করি। কিছুটা স্বাধীনতা নিচ্ছি, ক্রমের একটু পরিবর্তন করে আমার বারবার করে মনে হচ্ছিল যে আরেকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যখন যশোদার বলছে
এটা শুধুমাত্র আমাদের এই অংশের বিশ্বের নয়। উত্তর আমেরিকার একটি বিখ্যাত নাটক আছে রেস সিস্টার্স, টমসন লাইভের ক্রি ভাষা। আমি যখন ছাত্রাবস্থায় সে নাটক করেছি, আমার তখন মনে হচ্ছিল যে নাটকের শুরুই হচ্ছে যে তিনজন ভাষী বোন তারা স্বপ্ন দেখে যে তাদের একটা টয়লেট হবে রিজার্ভে থেকে। প্রথম বিশ্বের কথা ভাবছি আমরা, টরন্টো ইত্যাদি, তার থেকে বেশি না 4-4.5 ঘন্টা দূর গেলেই হচ্ছে সেই বিখ্যাত রিজার্ভ, আফ্রিকার বানটুস্তান, আমাদের এখানে আরবান সেটেলমেন্ট, যেটা প্রায় 1871-এ যে ব্রিটিশ যে ক্রিমিনাল রাইটস অ্যাক্ট তৈরি করেছিল বা পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাক্ট যে তৈরি করেছিল, এবং এই যে জনজাতি জনগোষ্ঠী এই যে সব সম্প্রদায়ের আমরাই তৈরি করেছি তাদের ভাষাগুলোকে না জেনে। প্রায় 265 ভাষার ভাষাভাষী মানুষ প্রায় উধাও হয়ে গেছে। তাদেরই মধ্যে একজন টমসন হাইভে, যিনি পরবর্তীতে ফ্রেঞ্চ ছাড়া আর কিছু দেখেন, উনি মনে করেছিলেন যে রেসিডেন্সিয়াল স্কুল সিস্টেমে ইংরেজি চাপিয়ে দেওয়া হয়েছে, আমি তাই ফ্রেঞ্চে লেখার চেষ্টা করবো। এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে এই চর্চার সাথে যুক্ত, আমার মনে হয়েছে যে একাধিক নাটক উত্তর আমেরিকার জনগোষ্ঠীর মানুষের মধ্যে আছে যারা ক্লাসিকগুলোকে পড়বার চেষ্টা করেছে। কিং লিয়ার হয়ে ওঠে দেহ চিফ। তাই আমার মনে হয় যে সামগ্রিকভাবে সাহিত্যের প্রতিক্রমণ এবং এই যে আমরা বিকিরণের কথা বলছি, সেটা থেকে একটু স্বাধীনতা নিয়ে আমি ফিরে আসছি আপনার কাছে। আমি একটু সুযোগের কাছে যাব। সুযোগ যদি তার ব্যক্তিগত চর্চার কথা একটু বলেন, তারপরে আমরা ফিরে আসবো সম্মান আপনার কাছে। সকলকে ভালোবাসা এবং এখানে যারা আমার বড় আছেন তাদের প্রণাম। আমি যন্ত্রণায় খুব আনন্দিত এবং আপ্লুত। আপাতত এই মুহূর্তে আমার দুজন ইউনিভার্সিটির সিনিয়রকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাফিদা, বিশ্ববিদ্যা তো আছে, বিশ্ববিদ্যা আমাকে ডেকেছে, এটা খুবই আনন্দিত হয়েছে। তো অনির্বাণদা বলছিলেন, অনেকটা বলছিলেন যে এইগুলো পরিবর্তন হচ্ছে, তা আবার কিছু কিছু জায়গায় কিছু কি পরিবর্তন হচ্ছে, কিছুই হচ্ছে না। আমি একজন কমিক শিল্পী, আমি একজন প্রথমত আর্ট কলেজ পড়েছি। প্রথমে আমি যাদবপুরে পড়তাম, বাংলা বিভাগে পড়েছি কিছুদিন, তারপরে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে চলে যাই। এই কারণেই যাই কারণ আমি কমিক স্ক্রিপ্ট তৈরি করবো বলেই আমি ছবি আঁকাটা ভালো করে ধরনের শিখতে চেয়েছিলাম। তো সেই জন্য আমি আর্ট কলেজে চলে যাই। তো দুটো জায়গাতেই পড়ছিলাম, তখন আমাকে বলা হলো যে দু জায়গাতেই যদি তুমি পড়ো, এভাবে পড়া যায় না, এবং কেউ যদি জানতে পারেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি কেউ জানিয়ে দেন উত্তর হবে, তাহলে দু জায়গা থেকে নাম কাটা যাবে। তো সেই জন্য আমি ভয় পেয়ে তখন যাদবপুর ছেড়ে দিলাম। এবার আজকে যে বিষয় বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ, এটা নিয়ে বলার প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা নিয়ে আমি সবসময় ভাবি। আমি আমার একেবারে নিজের কথা বলছি, নিজের অভিজ্ঞতার কথা কিছু বলবো। সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এইভাবে এখন কিছু হচ্ছে না, আগে সব ভালো হতো, এই জায়গায় আমার একটা প্রশ্ন আমার নিজের সবসময় মনে হয়, অতীতে কি মানে সাম্প্রতিক অতীতে আমরা একটু আর একটু বেশি অতীতে যাই, মানে গত শতাব্দীর মাঝামাঝি সময়, সেই সময় কি খুব বৃহত্তর বাঙালি যে সমাজ, তারা কি খুব বাংলা সাহিত্যের যারা কাণ্ডারি তাদের নিয়ে খুব কি কনসার্ন ছিলেন, তারা খুব কি বাংলা সাহিত্যে যারা সেই সময় কারণে, এমন তো শুনেছি পড়েছি যে রবিবাবুর উপন্যাস পড়ে নব্য প্রজন্ম উচ্ছন্নে যাচ্ছে, এরকমও একটা জায়গা ছিল। তা আমি মানে শুধু বাংলা ভাষা সাহিত্য নয়, শিল্প সবকিছু নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমি তখন আর্ট কলেজ পাস করেছি। পাস করে আমি ফিরছি বোধহয় কোথাও থেকে ক্লাস থেকে অফিস,
তো আমার এক মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তো তিনি কিন্তু যে কোনো খোঁজ খবরই রাখেন না শিল্প সম্পর্কে, এমন কিন্তু নয় না। তা আমি প্রণাম করলাম। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা যে আমি যখন যাদবপুর ইউনিভার্সিটি ছেড়ে দিলাম বাংলা বিভাগে পড়া এবং আর্ট কলেজে পড়তে গেলাম, তখন আমাকে বর্ষিয়ান মাস্টারমশাই আমাকে বললেন, তাহলে লেখাপড়াটা ছেড়ে দিলে বাবা? এটা কিন্তু শুনতে হলো আমার। এবং আমার বাবা শিক্ষক ছিলেন, ইংরেজি শিক্ষক ছিলেন বিদ্যাসাগর কলেজে। আমার বাবার সঙ্গে আমি একটু আগে ফিরে যাচ্ছি, কথাটা বলে নিই। আমার বাবার সঙ্গে ভদ্রলোক, তিনি কোনো একটি বাংলা মাধ্যম স্কুলের, সেই সময় সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি রিটায়ার করেছেন, আমার বাবাও তখন রিটায়ার করে গেছেন। দুজনে মর্নিং ওয়ার্কে যেতেন। তো তিনি একদিন আমার বাবার অনুরোধে চা পান করতে আমাদের বাড়িতে ঢুকলেন। ঢুকে আমার দাদাকে জিজ্ঞেস করে, তুমি কী করছো বাবা? তখন আমার দাদা তখন ফিজিক্স নিয়ে যাদবপুরে মাস্টার ডিগ্রি করছে। বাবা খুব ভালো ফিজিক্স করছে, তারপর আমার ছেলে তো সায়েন্স করছে। তারপর আমাকে জিজ্ঞেস, তুমি কী করছো? আমি একটু জানতাম কি প্রতিক্রিয়া হবে, তা আমি একটু মাথা চোখ করবো, আমি আর্ট কলেজে পড়ছি। আর্ট কলেজে? ও আচ্ছা, তো ওপরে কি হবে? তো না কেন করবে? আমি বললাম, না এখন আসলে নানা রকম, মানে যাকে যেভাবে বোঝানো যায়, নানা রকম এজেন্সি আছে, তো ওখানে টাকা টাকা সব লাগে, সেটাই বললাম। না ওকে এসব করে লাভ নেই, আমি কমিক্স লিখবো, মানে বা কম করবো, তো সব করবো, এটা বলা উচিত না। তো উনি বললেন, তারপর যেটা বললেন, উনি আমাকে কিছু বললেন না। উনি দাদার সঙ্গে কথা বলে গেলেন, আমার দিকে তাকালেন না। মানে আমি এক্সিস্টই করি না। আমি তখন ভাবি যে ইংরেজিগুলো দাঁড়িয়ে নেই, আমি এক্সিস্টই করি না। উনি দাদার সঙ্গে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে আরো 8 ঘন্টা 10 মিনিট গল্প করে চলে গেলেন। পরে শুনলাম যে ওর ছেলে সায়েন্স পড়ে কুসুম কলেজ থেকে ডিলার হয়েছে, তখন ছিল কুসুমপুর। তাদের কোনো আপত্তি নেই, আমি সেটাকে ছোট বলছি। তাহলে সায়েন্স পড়ার দরকার ঠিক ছিল, আর আমি আর্টস করে ক্ষতিটা কি করলাম? এটা হচ্ছে আমার বাঙালির যে শিল্প, আমরা যে আমার একটা গরিমা আছে না, আমরা সাংঘাতিক একটা শিল্প করতে যান, একটা কিছু বলার নেই করে একটা বক্তব্য রাখে। এটা ওই বয়স থেকেই আমি দেখেছি, আমার স্যারও একটা ব্যাপার। এবার আমি আমার মিউজিক কলেজে আসি, তা আমি মাস্টার লোককে প্রণাম করলাম, মাস্টার, তো কী করছো বাবা? তো আমি বললাম, আমি একটা অ্যানিমেশন কোম্পানিতে, অ্যানিমেশন স্টুডিওতে কাজ করি। সত্যি তখন এই কোম্পানি বলেছে, একটি টেলিকম্পোজ বলে একটি অ্যানিমেশন স্টুডিওতে, মানে জাস্ট আর্ট কলেজ পাস করে আমি অ্যানিমেটর হিসেবে কাজ করছি। কারণ আমি নিজে আমার গল্প লেখালেখি যা তখন চেষ্টা করছি, কে ছাপতে জানি না, লিখছি তো দেখা যায় এরকম একটা জায়গায় রয়েছে। প্রণাম করে উঠলাম, তো বললে, উনি বললেন, ও আচ্ছা স্টুডিওতে ল্যামিনেশন, বাহ বাবা খুব ভালো, খুব ভালো। তারপর উনি যেটা বললেন সেটা হচ্ছে আরো মারাত্মক, বলে ভালো ভালো খুব ভালো। উনি কিন্তু খুব আন্তরিকভাবে বলছেন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু খুব আন্তরিক, আমাকে ভীষণ সেটাও করতে ভালোবাসেন। বাবা খুব ভালো, সবটা লেখাপড়া হয় না, তাতে কি হয়েছে? তুমি এই লাইনেই মনে হবে, হ্যাঁ এই লাইনেই ভালো করবে। তারপর বললেন, তোমার দোকানটা কোথায়? আমি বললাম, ওটা টালিগঞ্জের দিকে। স্টুডিও ওর জন্য বুঝতে শুরু করো, টালিগঞ্জের দিকে ঠিক না, তারাতলা ছিল, টালিগঞ্জ হয়ে যেতে হবে। আমি অত বিতর্কে যাই না, এবং টালিগঞ্জের দিকে। বলে করো বাবা করো, বলে আমার পিঠ টিট চাপে মাথায় হাত বলে দিলাম, সবটা লেখাপড়া, আবার বললেন সবটা লেখাপড়া হয় না, তুমি এটা করো, খুব ভালো খুব ভালো বলে তখন আমি চলি না। এইটা কিন্তু বাস্তব। আরেকবার আমি বলেছি, আমি আর আমার এক বন্ধু, আমরা আউটডোর করতে গেছি আর্ট কলেজে। আপনারা আমাদের সাপ্তাহিক কিছু কাজ জমা দিতে হবে, তো সেখানে আমরা ল্যান্ডস্কেপ স্টাডি করতাম, সবাই নেচার স্টাডি করতাম, আমরা কিছু জমা দিতে হবে। সারা জীবন করলেই ভালো হয়, এটা তো সবসময় প্র্যাকটিস হয়, হিউম্যান ফিগার স্টাডি করা, নেচার স্টাডি করা। তো আমরা
দুজন ছবি আঁকছি, তো এক ভদ্রলোক এলেন একটা লুঙ্গি পরা, আমি ওনার উচ্চারণ উনি কীভাবে আমাদের সঙ্গে ইন্টারেক্ট করলে সেটা আমি একটু অভিনয় করে দেখাবো, মানে তা আমি চিত্রটা পরিষ্কার করি। আমরা ছবি আঁকছি, তো উনি এলেন, এসে বললেন একটা দিনের দাম নিয়ে দাম মানে এলেন, এসে দাঁড়িয়ে খালি। তারপর আমাকে বললেন এই তোমরা কি করছো, তারপর বললেন সরকার থেকে পাঠিয়েছে না, সরকার থেকে বানাইনি, আমরা ছবি আঁকছি, আমাদের প্র্যাকটিস রেগুলার ক্লাস করতে হয়। ও আচ্ছা, তারপর আবার এরপর দিন আমরা যে আঁকছি ওখানে পাশে পুকুর আছে, সেখানে কিছু মহিলা চান করতে, আমরা সকালে যখন আঁকা শুরু করছি তখন কেউ আসেনি। তো উনি বললেন যে এখানে বইগুলো চান করছে, তোমরা এখানে ছবি আঁকছো, তো সেটা কনভিন্স চলে। তারপর উনি বললেন যে আরে তোমরা এই মানুষের মুখে যে ছবি হয় না, তার বন্ধু ছিল হ্যাঁ পোর্ট্রেট, হ্যাঁ ওইটা পারো, করতে পারো বলে আমার। তারপর আমরা বললাম হ্যাঁ আমরা পারি, তো আমরা তখন তো আর্টওয়ার্ক করি, আমাদের নিজের খরচ যদি আমরা কমিশন কাজও করি ওটা। তো ঠিক এবার বলি বুঝলে আমার বাবা না এই গত বছর এক্সপায়ার করে আমার বাবার ছবি আঁকা বুঝলে তোমার করে ছবি এঁকে করে তোমাদের কিরকম রেট বলতো, আমার বন্ধু একটু কোনো রেট হয় না, গণেশ পানি করবে 1 লাখ টাকা জন্য আমরা কি পাই, গণেশ পাই সেটা আবার কেরা ঠিক আছে। একদম উনি একজন তখন গণেশ পানি এসেছিলেন, উনি নাম করা শিখবি। ও আচ্ছা, তারপর আমরা বললাম যে আমরা করি কত 2,500 টাকা এত টাকা তো আমার নেই বাবা। এবার আমাদের তো তখন আমরা স্টুডেন্ট, আমাদের কাজটা দরকার, মানে যদি পাওয়া যায় কাজটা, তো আমরা তখন নেগোশিয়েট করতে আরম্ভ করি। আমরা বললাম ঠিক আছে আমরা ওয়াটার কালার করে দেবো, 1,500 টাকা দেবেন। তো তখন উনি বললেন যে তখন যদি কাজটা পাওয়া যায় তখন আমার বন্ধু বলবো ঠিক আছে আমরা পেন্সিল স্কেচ করে দেবো, 500 টাকা দেবেন পেন্সিল শেড দিয়ে, পেন্সিল মিডিয়াম উপর চুপ করে দেবেন, ব্রাশ করে। তারপর বললেন এক কথা বলবো, হ্যাঁ বলুন, 50 টাকার মধ্যে কিছু হবে, এইটা কথা ছিল হবে না, তাহলে আমি এখন যাই, আমার আবার অফিস আছে চলে গেল। এই জায়গাটা না শিল্পের এই এটা একটা এটা সত্যি ঘটনা, এটাকে যদি আপনি একটা চিত্রকর্ম হিসেবে দেখেন তাহলে শিল্প সাহিত্যের জায়গাটা, এই যে অনির্বাণ বলছিলেন যে যারা ডিসিশন মেকার সমস্ত কর্পোরেট জায়গায় বসে আছেন, যারা পুঁজি বিনিয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে, ছবি হতে পারে, নাটক হতে পারে, যা খুশি, ওই তাদের সঙ্গে এই নেমে দখল করা লোকটির আসল মতো হয়, এটা খুব দুঃখী। এখন তার মানে রাষ্ট্র বিপ্লব করলে সেটা পরিবর্তন হবে তা না। বাংলা ভাষায় আর বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি হচ্ছে দুঃখের বিষয় এবং আশ্চর্যের বিষয়, পৃথিবীর একমাত্র জাতি যারা নিজের ভাষায় কথা বলতে হীনমন্যতা বোধ করে, আশ্চর্যের বিষয়। বাঙালি আমি দেখেছি লক্ষ্য করে একটা বাজে হিন্দি সিনেমা, যে সিনেমাটা সকলে মানে এই যে ফেসবুক রিভিউ হয় যাই হোক, তার কিছু সত্যি কিছু মিথ্যে কিছু ম্যানিপুলেট করা হ্যান এসব তো আছে, ছেড়ে দিন। কিন্তু আচ্ছা, তো আমরা একটা বাজে হিন্দি ছবি মানুষ পয়সা দিয়ে পয়সা খরচা করে দেখতে যায়, কিন্তু একটা ভালো বাংলা ছবি বা ভালো হয়েছে কিনা দেখার বা পরীক্ষা করার ধৈর্য কিন্তু বাঙালি নেই। আর নিজের ভাষাকে যদি আমি না নিজে ভালোবাসি, মানে কমল কুমার মল্লিক একটা কথা লিখেছিলেন যে মানুষের দেহে
মানুষের মুখে যে গুরুত্ব, মানুষের মুখে মানুষের ভাষার সেই গুরুত্ব। তো আমি যদি আমার নিজের ভাষাকে সম্মান না করি, তাহলে অন্য লোক কিন্তু এসে সম্মান করে দেবেন বা আমার ভাষার জন্য কিছু করবেন না। তা আমি জানি না ভবিষ্যতে বাংলা ভাষায় কি কাজ হবে। আরো বাংলা ভাষায় যারা লিখবেন, এখন বাঙালি হয়তো ভবিষ্যতে আবার ভুল বলছি মানে আবার একটা বড় পুরস্কার পেতে পারেন, আন্তর্জাতিক পুরস্কার পেতে পারেন, কিন্তু আমার ভয় হয় তিনি মূল লেখাটা ইংরেজিতে লিখবেন না তো, এটা কিন্তু খুব দুঃখের কথা। এই তবে আমি মনে করি যে আমরা বৃহত্তর যে বাংলা, পশ্চিমবাংলা, সেটা অনেক বড়। আমাদের বাংলা ভাষার একটা বিরাট বড় লেগাসি আছে, উত্তরাধিকার আছে। সেইটা বোধ হয় এত সহজে নষ্ট হবে না, এইটুকু আশা আমার আছে। আর আমি খুব ক্ষুদ্র লোক, আমি আমার মতন করে কাজ করছি। আমার মনে হয় আমরা যারা নিজের মাধ্যমে কাজ করছে, সেইটুকু খুব সৎভাবে যদি আমরা চেষ্টা করি, আমাদের অন্য কিছু করার নেই, আমাদের দম্ভ নেই অত। আমাদের ওইটুকু নিজের কাজটা যদি মন দিয়ে করি যে হ্যাঁ, আমি আমার যে পাঠক, আমার যে দর্শক, তাকে আমি বোকা না করি, আমার 100% বা তার বেশি আমার লেভেল বেস্ট চেষ্টা করে যতটা করতে পারি, ওটুকু ভালো লাগলে আশীর্বাদ, না ভালো লাগলে কিছু করার নেই, পরিবর্তন দিয়ে সবাই ভালো থাকুন। শুভ কমল কুমার মজুমদার নিজের চিত্রনাট্য লিখতে ওনার সেই অনুভবের জায়গা থেকেই উনি কথাগুলো বলেছিলেন। আর একটা মজার কথা বলতে পারি, আপনি তো বাংলায় পড়তেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, পাশের বিভাগে পড়লেও একই জিনিস শুনতে হতো। তুলনামূলক সাহিত্য নিয়ে যদি পড়তেন তাহলে একই জিনিস শুনতে হতো। যাই আমরা তো খুব ভালোবেসে অনেক কিছু করি। আমি আসলে এই স্বাধীনতাটুকুনি নিয়েছিলাম কারণ আমার বারবার করে সন্ধ্যা বলি উনি এক সময় বলেছেন যে হ্যাঁ, আমাকে এইগুলো সমাধান করা যায়। দাদা বারবার করে অনুভব, আবেগ এবং তাগিদের কথা বলেন সাহিত্য রচনায়, কারণ কোথাও যেন মনে না হয় এই অধিবেশনে যে আমরা বোধহয় সাহিত্য থেকে সরে গিয়েছি। কারণ সাহিত্য তো একসঙ্গে পথ চলতে শেখায়, আর অন্যান্য যে আমাদের প্রকাশ মাধ্যমগুলি আছে তাছাড়া সাহিত্য বাঁচে না। মানে লিটারেচার এন্ড আদার আর্টস এই তকমাটা না হলেও আসলে একরকম করে সাহিত্যের সঙ্গে অন্য সব ধরনের প্রকাশ মাধ্যমে সংযোগ রয়েছে। সেই জায়গা থেকে এবার আমরা দাদার কাছে চলে আসি। নমস্কার। আমাদের আজকের সভার আলোচ্য বিষয় আমাকে যা জানানো হয়েছিল তা হচ্ছে জনপ্রিয় সাহিত্য সংস্কৃতি মানবিক, আমি যবে থেকে এই চিঠি পেয়েছিলাম বাংলা বিভাগের, তবে থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত আমি এই বিষয়ে অর্থ বুঝতে পারি, এবং এই যে আমি অর্থ বুঝতে পারিনি, ফলে এটা খুব স্বাভাবিক হওয়া উচিত ছিল আমার পক্ষে যে এটা জানানো যে আমি যেটা অর্থ বুঝতেই পারছি না, সুতরাং এই নিয়মিত। তা সত্ত্বেও আমি যে এখানে উপস্থিত হয়েছি তার কারণ হচ্ছে আমি যে এটা বুঝতে পারিনি, সেটা কেন বুঝতে পারিনি সেটা বলবার জন্য। প্রথমত এই যে জনপ্রিয় সাহিত্য সংস্কৃতি, জনপ্রিয় শব্দটি আমি ভালো বুঝতে পারি, মানে কাকে বলবো জনপ্রিয়। এখনো পর্যন্ত আমি যা বুঝলাম যে অন্তত সাহিত্যের পরিসরে জনপ্রিয় আসলে জনশ্রুতি, যে কোনো একটা বই একটা প্রকাশিত হল, সাহিত্যের বই, সবাই বলছে এই খুব জনপ্রিয়। কিভাবে এটা করছে, কতজন এটা করছে, কতগুলো বই বিক্রি হলে এটাকে জনপ্রিয় বলা, কতগুলো মুদ্রণ ফুরলে সেটাকে জনপ্রিয় বলা, নাকি কতগুলো জায়গায় রিভিউ বেরোলে সেটাকে জনপ্রিয় বলা, অথবা কতবার আক্রান্ত হলে সেটাকে জনপ্রিয় বলা। আমি দুর্ভাগ্যক্রমে সাহিত্যের ছাত্র নই, পরিসংখ্যান তত্ত্বের ছাত্র, ফলত এই জনপ্রিয় ব্যাপারটাকে নিয়ে আমি অনেকদিন নাড়াচাড়া করছি, প্রায়ই এটা শোনা যায়। সম্ভবত বাংলা ভাষার জনপ্রিয় শব্দগুলোর মধ্যে অন্যতম একটি শব্দ জনপ্রিয়। এখন এই
জনপ্রিয় জনার আমার প্রিয় হয়, মানুষের প্রিয়, কি করে বুঝবো জনপ্রিয়? কেউ যদি এসে আমাকে বলে আপনি একজন জনপ্রিয় কথা সাহিত্যিক বা আপনার অমুক লেখাটি জনপ্রিয় হয়েছে, আমার তো ব্যাপারটা তো বুঝতে পারছি না কতজন পড়েছেন সে, তার কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? যে ফিগারটা প্রকাশকদের কাছ থেকে আসছে সেটা জেনুইন, জল মেশানো নেই। কিংবা ধরে যাক যদি বলা যায় না যে অমুক জায়গায় অনেকে এটা নিয়ে কথা বলছিলেন, কারা কথা বলছিলেন, মানে তারা কি নিয়ে কথা বলছেন? বইটার প্রচ্ছদ নিয়ে, নাকি বইটার কন্টেন্ট নিয়ে, নাকি বইটাকে তারা কাটাছেড়া করছে তার কন্টেন্ট নিয়ে, নাকি বইটা নিয়ে অনেকে কথা বলে সেটা নিয়ে কথা বলছিলেন? সুতরাং এই যে জনপ্রিয় এই ব্যাপারটা মোটেও পরিষ্কার হচ্ছে। তো শেষ পর্যন্ত জনপ্রিয় মানে জনশ্রুতিমূলক, মানে সকলে বলছে ওটা জনপ্রিয়। এরপরে যে দ্বিতীয়ত যে প্রশ্নটা আমার কাছে প্রায় এসে উপস্থিত হয় আমার নিজের মনে, সেটা হচ্ছে এই জনপ্রিয়তার সঙ্গে ভালো লেখা কোনো সম্পর্ক আছে কি? ভালো মানে এমন যে স্বভাবতই অনেকেই ঝোঁক করে উত্তর দিলেন যে না, জনপ্রিয়তার সঙ্গে ভালো লেখার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু সেটা আমি কি করে বলতে পারি? কখন আমি বলতে পারি যে দুটো ফ্যাক্টরের মধ্যে কোনো সম্পর্ক নেই? যখন দুটো ফ্যাক্টরের মধ্যে দুটোই একসঙ্গে এক জায়গায় থাকে। আবার এমন অনেক উদাহরণ আছে যেটাতে এক্স আর ওয়াই দুটো ফ্যাক্টর, অনেক ক্ষেত্রে এক্স ওয়াই একসঙ্গেই থাকে, অনেক ক্ষেত্রে শুধু এক্স থাকে ওয়াই থাকে না, অনেক ক্ষেত্রে শুধু ওয়াই থাকে এক্স থাকে না, এবং অনেক ক্ষেত্রে এক্সও থাকে না ওয়াইও থাকে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই এই দুটোর ভেতরে কোনো কোরিলেশন নেই। যেমন ধরা যাক শিশু মৃত্যুর হার আর কয়লার উৎপাদন। এমন অনেক দেশ আছে যে দেশে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা যায় যে সেই দেশের কয়লার উৎপাদন এবং শিশু মৃত্যুর হার দুটোই খুব উচ্চ। আরেকটা দেশ আছে যে দেশে শিশু মৃত্যু কম হয় কিন্তু কয়লার উৎপাদন বেশি হয়। আরেকটা দেশ আছে যেখানে কয়লার উৎপাদন কম হয় কিন্তু শিশু মৃত্যু বেশি হয়। আবার এমন অনেক দেশ আছে যেখানে কয়লার উৎপাদনও হয় না, শিশু মৃত্যু প্রায় নেই বলেই চলে। এইরকম ক্ষেত্রে এই কয়লার উৎপাদন আর শিশু মৃত্যুর ভিতরে একটা স্পিরিয়াস কোরিলেশন আছে, একটা ননসেন্স কোরিলেশন আছে। জনপ্রিয়তা এবং লেখা ভালো হওয়ার ভিতরে সম্পর্ক এরকম স্পিরিয়াস। এমন অনেক লেখা আছে যে লেখা জনপ্রিয় এবং একই সঙ্গে সেটা বেশ ভালো লেখা, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোলমাল। সেটা নিশ্চয়ই জনপ্রিয়, জনশ্রুতিমূলক ভাবেই না, আমার অন্তত 1 বছর কেটে গেছে যখন নিশ্চিতে বলতে পারি জনপ্রিয়। কিন্তু এই কথাও আমরা একই সঙ্গে বলবো যে গোলমালা ভালো। তাহলে জনপ্রিয় হয়ে ভালো লেখা যে হয় তার উদাহরণ গোলমালা। এমন অনেক লেখা আছে যে লেখা জনপ্রিয় কিন্তু লেখাটা তত ভালো না। ধরা যাক স্বপন কুমারের যে ছোট ছোট যে পুস্তিকাগুলো গোয়েন্দা গল্প, এগুলো জনপ্রিয়, খুবই জনপ্রিয়। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, স্বপন কুমারকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই লেখাটার মান কেমন, তাহলে বলবেন যে না, এটা একটু উন্নত মানের লেখা। আবার এমন ক্ষেত্র আছে যেখানে কোনো লেখা জনপ্রিয় হয়নি কিন্তু খুব ভালো লেখা হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের এটি আমি জনপ্রিয় বলতে চাই, বলতে পারি না, একমাত্র দীক্ষিত পাঠকের মধ্যে অথচ এটা যে খুব উন্নত মানের একটি উপন্যাসের ব্যাপারে খুব দ্বিমত নেই। একেবারে শেষে কোনো কোনো লেখা যেগুলো জনপ্রিয় নয়, ভালো লেখাও নয়, এরা উদাহরণ দেওয়া দরকার। তার মানে দেখা যাচ্ছে যেহেতু এই 4 রকম ক্ষেত্রেই উদাহরণ আছে, অর্থাৎ প্রমাণিত হয় যে জনপ্রিয়তা এবং একটি লেখা ভালো হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। একটি লেখা জনপ্রিয় হয়েও ভালো হতে পারে, একটি লেখা জনপ্রিয় না হয়েও ভালো হতে পারে। একটি লেখা জনপ্রিয় হলো না তো ভালো হলো এমন হয়, আবার একেবারে এমন হতে পারে যে লেখাটা জনপ্রিয় হলো না ভালো হলো। মোটের উপরে কারণ এই জনপ্রিয়তা শব্দটাকে না করুন, একজন লেখক যখন লিখতে বসেন তখন তিনি সেই লেখাটিকে জনপ্রিয় করে তুলব এরকম কোনো জনপ্রিয় ফর্মুলায় লিখতে বসেন না। বা যদি
প্রতিজ্ঞাও করে যান তিনি যে এবার থেকে আমি এমন লিখব তাতে এই জনপ্রিয়তার ফর্মুলা ব্যবহার করব। তিনি যদি সত্যি লেখক হন তাহলে তিনি লেখা শুরু করা মাত্র ওই ফর্মুলাটা ভুলে যাবেন এবং তার মধ্যে যেটা আসবে সেটাই উনি লিখবেন। তো সুতরাং আমরা এই যে নানা দিক, এই নানা দিক মানে কি শুধুমাত্র সামাজিকভাবে বাংলা সাহিত্যের কি হতে যাচ্ছে বা আগে কি ছিল বা এখন কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছি আমরা, শুধু কি সেটুকুই বোঝায়? আমার মনে হয় তা নয়। আমার মনে হয় যে এই যে জনপ্রিয় সাহিত্য সংস্কৃতি তার নানা দিক বলতে এর যে পরিভাষা সংক্রান্ত সমস্যা তারও নানা দিক আছে এবং সেই দিকগুলো আলোচনায় উঠে আসতে পারে। সাধারণত এই যে পরিভাষাটা ব্যবহার করা হয় এই সাহিত্য সংস্কৃতি, কেউ হয়তো লেখালেখি করে তার বাবাকে হয়তো জিজ্ঞাসা করে সুযোগবাবু গল্পের মধ্যে, তো সেখানে হয়তো জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে কি করে, সাহিত্য সংস্কৃতি করে। এই সাহিত্য সংস্কৃতি বাঙালিরা খুব ইউজ করে। সাহিত্য সংস্কৃতি মানে সাহিত্য হাইফেন সংস্কৃতি, মানে সাহিত্য পুরুষ সংস্কৃতি, মানে সাহিত্য আর সংস্কৃতি আলাদা, সেই জন্য ও দিয়ে যোগ করা হচ্ছে, নাকি সাহিত্য ঘটিত সংস্কৃতি অর্থাৎ সাহিত্য সম্বন্ধিত সংস্কৃতি, যে এমন একটা সংস্কৃতি যে সাহিত্য রিলেটেড এমন কিছু। এর মধ্যে যেন একটা ভাব আছে যে সাহিত্য কাছে কেন এরকম বলা হচ্ছে না সঙ্গীত সংস্কৃতি, কেন বলা হচ্ছে না নৃত্য সংস্কৃতি, কেন বলা হচ্ছে না চিত্রবিদ্যা সংস্কৃতি? সাহিত্যের কি হলো যে তাকে আলাদা করে সাহিত্য সংস্কৃতি বলতে হচ্ছে? এই সমস্ত পরিভাষা আমরা ক্রমাগত ব্যবহার করে চলেছি এবং আমার যেটুকু এই সময়ের মধ্যে একটু বলতে চাইলাম সেটা হচ্ছে এই যে জনপ্রিয় সাহিত্য সংস্কৃতি সামাজিক নানা দিকের পাশাপাশি এই জনপ্রিয় সাহিত্য সংস্কৃতি এই বাক্যবন্ধটির প্রায়োগিক তাৎপর্যেরও নানা দিক আছে এবং তার মধ্যে অনেক পারিভাষিক সমস্যা আছে। এই জন্য আমি এই বিষয়টিকে ঠিক মতো বুঝতে পারি, আর এটা যে বুঝতে পারি সেটা বলবার জন্য এখানে তুমি যশোদাকে আমাকে সংকেত দিচ্ছিলেন যে এই যে আমাদের বসার যে আয়োজন আছে সেটা ঠিক গোল হয়ে উঠেছে কিনা, এর ভিতরে একটা ডায়ালগের সম্ভাবনা আছে। আমাদের হাতে কিছুটা সময় আছে এবং আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমাদের সবুজদা বলেছেন, সেটা বারবার করে উনি একটা কোরিলেশনের কথা বলেছেন এবং উনি ভালো মন্দ এই যে একটা তুল্যমূল্য বিচার, তার সঙ্গে ডেফিনেটলি আমার মনে হয় ব্যক্তিগত চর্চা, তার সঙ্গে বাজারেরও একটা গভীর সংযোগ আছে। কি ভালো লেখা হচ্ছে, আমাকে কতবার কে কাটলো তবে আমার হয়তো আমি স্বীকৃতি পেলাম, কারণ বিশেষভাবে বিশেষ জায়গায় বিশেষ পত্রপত্রিকায় আমার লেখা আলোচিত হলো কিনা, এই যে ইন্টারমিডিয়েটের যে সম্পর্ক। এবং যশোদারাদি বারবার করে মনে করে দিয়েছেন অনুবাদের তাৎপর্য, কারণ এই যে লিটারারি সোশিওলজি যেটা আপনি বারবার করে বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে সাহিত্য সংস্কৃতি এটা নিয়ে আসলে অনেকদিন ধরে আলোচনা চলছে এবং আমার মনে হয় যে শশী কুমার দাস পরবর্তী ক্ষেত্রে বা তারই প্রথম অমিয়দের বারবার করে লিটারারি সোশিওলজির কথা বলছেন। খুব ইন্টারেস্টিং এই শব্দগুলো এই গঠনমূলক আলোচনার মধ্যে। আমি কিছুটা সময় কি দর্শকদের কাছ থেকে কোনো ধরনের মন্তব্য ইত্যাদির জন্য ফিরতে পারি, কারণ তবেই হয়তো সম্পূর্ণ হবে। হ্যাঁ একেবারেই তাই, সেই একেবারেই তাই, আমার একেবারেই তাই, একেবারেই তাই। আমার মনে হয়েছিল তাই যে এই প্রশ্ন বা এই যে সম্ভাবনার কথা যশোদারাদি বলেছেন আমরা সেটা একরকম করে এক্সটেন্ড করবো ওই বৃত্তে যে কিছু কিছু আছে। প্রথমেই আমি প্রতিক্রিয়া জানাই এই 2 দিনব্যাপী আলোচনায় যে আমরা সবাই খুব সমৃদ্ধ হয়েছি সেটাতে তো কোনো সন্দেহ নেই। তবে আজকের আলোচনাটা অনেক বেশি আকর্ষণীয়। আমি সৌমি নন্দী, স্নাতক স্তরে 2য় বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন ঠিক সেভাবে না, আমার জানায় হয়তো কিছু গাফিলতি আছে, সেটা একটু
পরিষ্কার করে জানতে চাই, আমি যশোধারাদের কাছে জানতে চাই। উনি যখন বলছিলেন তখন বলছিলেন যে আজকে আমরা সাহিত্যের বাইরে বেরিয়েও কিছুটা আলোচনা করছি। তো সাহিত্য তো সমাজের দর্পণ, তো সমাজের সবকটা অংশই কি সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ নয়? বা যদি তাই হয়, ঠিক কতটা সাহিত্যের অংশ বা কতটা সাহিত্যের অংশ নয়? অন্যভাবে বলা গেলে, যেমন ইতিহাস শুধু তো অতীত নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ মিলিয়ে, তেমনই আজকে যেটা আমাদের মনে হচ্ছে যেটা সাহিত্যের অংশ নয়, যেমনই বাঙালির ওই পটের সামাজিক ইতিহাস আজ থেকে 100 বছর আগে নিশ্চয়ই সেটা সাহিত্যের অংশ হতে পারতো না। তো সেইটাই আমার জানার বিষয়। ধন্যবাদ। আসলে প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। প্রশ্নটাই ভীষণ ভালো, অত্যন্ত মানে সুচিন্তিত প্রশ্ন আমি বলবো। আর আমরা তো এখন নানা রকমের বই কিনি, আমরা নিশ্চয়ই চিত্রনাট্যের বই কিনেছি, পড়েছি। এক্ষণ পত্রিকা খুব বিখ্যাত পত্রিকা, সেখানে নিয়মিতভাবে সত্যজিৎ রায়ের চিত্রনাট্য ছাপা হতো। সিনেমা একটি মাধ্যম যেটা সাহিত্য নয় কোনোদিনই বলা যাবে না, এখন সেটা প্রতিষ্ঠিত যে সেই সিনেমা থেকেই সাহিত্য মানে সাহিত্য বস্তু হিসেবে আমরা পড়েছি। সাহিত্য মানে কি শুধু লিখিত বা ছাপা সাহিত্য? তা তো নয়। শ্রুতি সাহিত্য, আজকে অডিও বুক যখন আমরা শুনছি সেটা কি সাহিত্য নয়? কালকেও এই নিয়ে আলোচনা হয়েছে। আসলে সাহিত্যের যে ডেফিনিশন সেটা নিয়ে কথা বলতে শুরু করলে আবার সেটা হয়তো অনেকটা সন্মাত্রানন্দ ছুঁয়ে গেছেন যে ডেফিনিশনের কি কি সমস্যা থাকে এবং কি কি সীমিতি থাকে। আমরা যখনই কোনো কিছুকে একটা শব্দের মধ্যে বেঁধে দিতে চাই তখন অনেকগুলো ভয় থাকে যে এই জিনিসকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কিনা। কোনো উত্তর দেবেন? নমস্কার, আমার বিষয় জানা গেছে এবং বক্তব্য রয়েছে। আমার নাম ইন্দ্রাণী রুট, আমি ছিলাম। তো সন্ন্যাসের কাছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি জনপ্রিয় শব্দটিকে আক্রমণ করে এসেছেন। জনপ্রিয় উপন্যাস নিয়ে গবেষণা করেছি। তো প্রথমত হচ্ছে আমার ওই সমস্যাটা সূচনাতে হয়েছিল যখন আমি পিএইচডি শুরু করেছিলাম যে জনপ্রিয় কাকে বলবো, জনপ্রিয় কোন অর্থে জনপ্রিয়, কীভাবে জনপ্রিয় আমি জানতে পারবো। এবার একমাত্রিকভাবে না এইভাবে দেখা যায় না। সংস্কৃতি যেটা বলছিলেন যে সংস্কৃতি বলতে আমরা কি সাহিত্য সংস্কৃতি কেন, এটার মধ্যে একটা দীর্ঘ ইতিহাস আছে। একটা কালচারাল ফাংশন আমরা যেমন একটা নির্দিষ্ট দশক থেকে ব্যবহার করতে শুরু করেছি। তার আগে কালচার বলতে অন্য কিছু বোঝানো, পরের থেকে কালচারের সংজ্ঞা অনেক বদলে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট দশক থেকে প্রবণতা তৈরি হচ্ছিল যে ওই পাড়াগুলোতে কালচারাল ফাংশন। এবার কালচারাল ফাংশন বলতে কি আর একটা ধরনের মানে কালচারকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। কারণ আমাদের যে জীবন যাপন দৈনন্দিন সেটা কি আমাদের সংস্কৃতি নয়? এই প্রশ্নগুলো থাকছে। মানে সংস্কৃতি কিংবা জনপ্রিয় এই কোনো একটা বিশেষ শব্দকে এইটা মানেই জনপ্রিয় এটা কি বলা যায়। আবার একইভাবে আমি ক্রিস্টোফার কার্লিংয়ের কথা বলবো যে উনিও যখন কাজ করছেন তিনি পরিসংখ্যান দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে এতগুলো লোক যদি কোনো বই পড়ে সেটাকে জনপ্রিয় করবো, এই ছকগুলো মেনে রাখতে পারি এগুলোকে জনপ্রিয় করবো। এবং এইটা নিয়ে অনেক কাজও হয়ে গেছে যে কোনগুলো কীভাবে লিখলে জনপ্রিয় হবে, কোনগুলো কোন উপাদানগুলো থাকলে জনপ্রিয় বলা যায়, এগুলো নিয়ে অনেক কাজ হয়েছে। এবং আমরা দেখছি যে সেই ছকটাকে না কোথাও ফেলে বোঝা যাচ্ছে যে কোন লেখকের ছকটা ধরে লিখছে। কারো ক্ষেত্রে গুলিয়ে যাচ্ছে, কেউ মাঝামাঝি অবস্থান নিচ্ছেন, আবার কেউ ভাগ করে দিচ্ছেন যে পাঠক মনস্ক, বাজার মনস্ক ইত্যাদি কবি দেয়। মানে জনপ্রিয় শব্দটাকে এভাবে আক্রমণ করার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আমার মনে শব্দটাকে বিস্তৃত পরিসরে ভাবার একটা জায়গা আছে। ধন্যবাদ। সম্ভবত আক্রমণ শব্দটি আমি ব্যবহার করি। আমি যা বলেছিলাম সেগুলোর কিছু তথ্যমূলক সমর্থন আপনি বিস্তৃত আকারে দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। একটা সেটা হচ্ছে যে আমি শব্দটিকে আক্রমণ করিনি, কিন্তু শব্দটির দুর্বোধ্যতা বা ইনস্টিটিউটিভিটি নিয়ে বলতে
আক্রমণ অংশটা আপনারা আমার উপরে অযথা আরোপ করুন। আমরা যারা বিভিন্ন মাধ্যমে কাজ করি, কাজ করার চেষ্টা করি, আমার মনে হয় আমরা তো সকলেই দু একদিন বেঁচে আছি, তারপর বড় তুলব, আমরা সকলেই মরণশীল। তো দু একদিন মানে আর কি বলো, ব্যাপার হচ্ছে যে একজন শিল্পী যে মাধ্যমেই হোক, তিনি যখন একটা তুলির আসর কাটছেন বা একটা ছবির স্ক্রিপ্ট লিখতে বসছেন বা একটা সঙ্গীত মিউজিক কম্পোজ করছেন বা নাটক লিখতে বসছেন কিংবা যিনি অভিনয় করছেন, তিনি কিন্তু প্রতি মুহূর্তে একজন মহৎ শিল্পী আসলে তার মরণশীলতাকে চ্যালেঞ্জ করছে। আমি একটা কাজ করতে বসছি, আমাকে কিন্তু বিশ্বাস করতে হবে যে এই কাজটা থেকে যাবে। এবার আমি যদি আমার একজন মেন্টর আমাকে বলেছিলেন যে আকাশের তারা তাক করে তীর ছোড়ো, তাহলে তাল গাছ অব্দি যাও। এবার তুমি যদি তাল গাছ তাক করে তীর ছোড়ো, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, ওই সামনে গিয়ে পড়বে। এখন ব্যাপারটা এইটাই, প্রত্যেক শিল্পী সারা পৃথিবীতে সব যুগে সবসময় মরণশীলতাকে চ্যালেঞ্জ করেছে। এবং এই জনপ্রিয়তা কথাটা একটু এখানে আমি বলছি একটু ঠিক গোলমাল হয়ে যাচ্ছে, একটু লোক হয়ে যাচ্ছে। আসলে আমরা কিন্তু লোকের সঙ্গে কানেক্ট করতে চাই। আমি যখন একটা গান তৈরি করছি, আমি যখন একটা গল্প লিখছি, আমি তো চাইবই প্রত্যেক শিল্পী যশন প্রার্থী। যিনি বলবেন আমি যশন প্রার্থী না, তিনি আসলে লিখতে পারবেন বদমাইশ। আমি তো চাই আমার লেখা সবাই পড়ুক। সেটা কি এই জন্য চাই যে আমার বেশি টাকা আসবে, কলা তুলে পড়বো, তা নয়। টাকা তো অন্যভাবে রোজগার করা যায়, প্রমোটিং করে তো টাকা রোজগার করা যায়, কিন্তু সেটা না। লোকে কানেক্ট করছে কিনা, লোকে আমাকে ডেকে হঠাৎ একটা লোক আমাকে, এবার যে কোনো লোককে মানে যিনি কাজ করছেন তাকে কাউকে কেউ আপনার অচেনা কেউ লোক আপনাকে এসে বলুন দাদা আপনার অমুক কাজটা খুব ভালো, আমার ভালো লেগেছে। আপনি কিন্তু তাকে চেনেন না, মাথায় বন্ধু টিপি বলেন আমার লেখা পড়তেই হবে, বলেন কিন্তু আপনি তাকে চেনেন না, তিনি আপনাকে এসে বলবেন। ওইটার যে আনন্দ, ওটা তো কোথাও না কোথাও তো একটা স্রোত বইছে, লেখা কেউ পড়ছে, শুনে আর কেউ পড়ছে, এভাবেই তো পড়ছে। অতএব জনপ্রিয়তারও একটা গুরুত্ব আছে। এবং এই ছকটকের কথা নানান কিছু হয়, এবং ছক করে কিছু হয় না। আমার মোটা বুদ্ধিতে যা মনে হয়, সারা পৃথিবীতে যা ভালো কাজ হয়েছে সেলফ অবসেসড হয়ে হয়েছে। সেলফ অবসেসড হয়ে লেখা হচ্ছে আমার কি ভালো লাগছে, তোর ভালো লাগবে তুই পড়, নাহলে ভাড় হয়ে যাচ্ছে। এবারে এটা একটা জুয়ো খেলা এক ধরনের। আমার ভালো লাগা থেকে আমি কাজ করেছি, আমার জীবনবোধ, আমার সময়, আমি যেখানে বেঁচে আছি, আমার চারপাশে যা কিছু হচ্ছে, যেটা আমি সেইটাকে আমি তার অনুরণন যদি আমার লেখার মধ্যে থাকে, সেই চেষ্টাটা যদি সৎ হয়, আমার মনে হয় কিছু লোক ঠিক কানেক্ট করবে এবং কিছু লোক ঠিক রিকগনাইজ করবে। এই জনপ্রিয়তা আসলে রিকগনিশন, আপনাকে রিকগনাইজ করছে কিন্তু। এবং আমি নিজে বিশ্বাস করি খুব ছোট মোটামুটিতে, যে আপনি যদি সৎভাবে কাজ করেন, যে কাজই করুন, আপনাকে ঠিক লোকে রিকগনাইজ করবে, দাদা আপনার কাজটা ভালো। আর আপনি ঠেড়া পেটান, এই করুন, আমি এই করেছি সেই করেছি, ওপরে কিছু হবে না। এবারে ওই জন্য জনপ্রিয় তো হবে, আমরা সকলেই লোকের কাছে পৌঁছতে চাই। এবং আপনি যে একটা দ্বীপে গিয়ে, একটা নিঃসঙ্গ দ্বীপে গিয়ে একা আমি একটা গিটার বাজিয়ে গান করছি, কোনো লাভটা কি? কেউ শুনছে না। আমি তো লোকের কাছে পৌঁছতে চাই। সেই যিনি স্টেজে অভিনয় করছেন, তিনিও কিন্তু আসলে সামনে যে যারা লোকগুলো কালো কালো মাথা বসে আছে, তাদের কাছে পৌঁছতে চাই। ওই যেদিন ওই কালো মাথা থাকবে না, সেদিন উনি পাগল হয়ে যাবে। এটাই হচ্ছে আসল সুখ। আমি আবার ঢুকে পড়লাম, সেটা হলো যে রবীন্দ্রনাথের কবিতা থেকেই কোট করে দিই, একাকী গায়কের নহে তো গান গাইতে হবে দুইজনে। আর ওই মেয়েটির প্রশ্ন, আপনার প্রশ্নটা এত আমায় ভাবালো যে আরো দু তিনটি উদাহরণ আমার মনে পড়লো। একটা হচ্ছে গ্রাফিক নভেল, যেটা উনি করেন, এবং আমরা জানি যে পার্সিপোলিসের মতন, মার্জানা সাত্রাপির মতো একটি অত্যন্ত সিরিয়াস গ্রাফিক নভেল সারা পৃথিবী এখন পড়ছে। সেটা কি সাহিত্য নয়? এই যে সাহিত্যের ডেফিনিশনটা ক্রমশ, সংজ্ঞাটা ক্রমশ বিশাল হয়ে উঠেছে, এটা কিন্তু অত্যন্ত সাম্প্রতিক প্রবণতা।
এবং বিজ্ঞাপনের কপিরাইটিংও এখন সাহিত্য, তাই নিয়ে গবেষণা হচ্ছে পাতার পর পাতা। ঠিক যেরকম ভাবে খবরের কাগজে প্রচ্ছদ কাহিনী, সবাই মনে করে গল্প উপন্যাসে শুধু সাহিত্য, তা কিন্তু নয়, প্রচ্ছদ কাহিনী আসলে সাহিত্য। মানে সাহিত্যের যে ব্যাপ্তি সেটা কিন্তু ক্রমবর্ধমান এবং আমরা হয়তো ভুলেই যাই এগুলোর উল্লেখ করতে। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা খুব জমে উঠেছে। ঠিক প্রশ্ন নয়, প্রতিক্রিয়াই বলতে পারি। শুধু এই অধিবেশন এবং বিগত কয়েকটা অধিবেশনে প্রান্তিক স্বরের উঠে আসা, মেন স্ট্রিম লিটারেচার এবং প্রান্তিক স্বরের যে একটা ভেদ বা বিভেদ থাকে, এমনকি আমাদের যে প্রদর্শনী হয়েছে, জেলা সাহিত্যের প্রদর্শনী হয়েছে, তো সে উপলক্ষেই বলি। এবং তার সঙ্গে আজকে অনির্বাণ বাবু যে কভার স্টোরির প্রসঙ্গটা বললেন, সে বিষয়ে প্রতিক্রিয়া। আমাদের একটি বিখ্যাত বই আছে সোশ্যাল মোবিলিটি ইন বেঙ্গল, সেখানে একটা লাইন আছে যে সোশ্যাল মোবিলিটি ইজ ভেরি স্লো। আমাদের মনে হয়, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাঠ্য প্রস্তুতি বা পাঠকেরও কখনো কখনো বা দর্শকেরও যেমন প্রস্তুতি থাকা দরকার নিত্য নতুন সাহিত্যকে বিবেচনা করার, বা কোনটি জনপ্রিয় বা কোনটা সাধারণ মানের, বা ধরা যাক মেইন স্ট্রিম ছাড়াও অন্য নতুন বা ভিন্ন স্বর তাকে রিকগনাইজ করা। ঠিক একই রকমভাবে অন্যান্য যে মাধ্যমগুলো আছে, ধরা যাক যিনি একটা ওয়েব সিরিজ তৈরি করছেন, তারও মনে হয় গভীর অনুসন্ধান একটা কাম্য, যাতে এইরকম যে একটা চিত্রনাট্য তা গ্রহণযোগ্য হচ্ছে না, এটা চলবে না, এটা মেইন স্ট্রিম গ্রহণ করছে না, তার পিছনে মনে হয় পড়াশোনা বা ইত্যাদির অভাব রয়েছে। তাই যেমন কখনো কখনো আধুনিক কবিতাকে বলা হয় যে আধুনিক কবিতা দুর্বোধ্য, তার পিছনে বলা হয় যে না, পাঠকদের একটা প্রস্তুতি থাকা দরকার। ঠিক এরকম আমার যেটা মনে হচ্ছে যে প্রান্তিক স্বর উঠে আসবে তখনই যদি লেখক, সাহিত্যিক এবং সমভাবে পাঠক এবং জনগণেরও একটা পাঠক প্রস্তুতি থাকে। এটুকুই। আচ্ছা, সামনে প্রতিক্রিয়া শেষ করবো। এই কথা যেটা ওই একটু আগে একদম প্রশ্নকর্ত্রী প্রশ্ন বলছিলেন যে জনপ্রিয়তার ব্যাপারে যে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চগুলো হচ্ছে ওগুলো প্রবাবিলিস্টিক নাকি ওগুলো একদম নিশ্চিত? সেই জন্যই তো এই নিশ্চিত নয় মানে সেই জন্যই এই ডেফিনিশন কনক্লুসিভ। আর যে ডেফিনিশন কনক্লুসিভ নয়, তাকে সেই পরিভাষাকে কোনো বিষয় নির্বাচনে ব্যবহার করলে আমি যদি তা বুঝতে না পারি, তাহলে তো আমার কোনো দোষ আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই অধিবেশন শেষ করছি। খুবই বলতে পারি যে মন ধরানো এবং চমক লাগানো একটা অধিবেশন হলো। আমার এই জনপ্রিয়তার সূত্রে দুজনের কথা মনে পড়ে যাচ্ছে। বঙ্কিমচন্দ্রের লেখা পপুলার লিটারেচার ফর বেঙ্গল, এবং বঙ্কিমচন্দ্র একটা অদ্ভুত কাজ করেছিলেন। তিনি লিখেছিলেন যে বাংলা সাহিত্য কারা পরে 1872-এ যখন বঙ্গদর্শন বেরোচ্ছে, তার আগে 1870-এ একেবারে জনশুমারি নিয়েছিলেন, পাঠক শুমারি নিয়েছিলেন যে কারা বাংলা সাহিত্য পড়ে। এবং তিনি 1872-এ যে পত্রিকা করতে চাচ্ছিলেন, তার উদ্দেশ্যই ছিল যে যারা বাংলা সাহিত্য কখনো পড়ে না, কৃতবিদ্য, ওয়েল এডুকেটেড ক্লাস, তাদেরকে এই বাংলা সাহিত্য পড়ার দিকে টেনে আনছিলেন। আর একটা শ্রেণীকে আনতে পারেননি, তাদেরকে উনি বলতেন নিরক্ষর, অর্থাৎ নিরক্ষর এবং কৃতবিদ্য এর মাঝখানের অংশ বাংলা সাহিত্য পড়ে। বঙ্কিমের উদ্দেশ্য ছিল বাংলা সাহিত্যের পরিসরে এই মাঝখানের সঙ্গে ওয়েল এডুকেটেড ক্লাস কৃতবিদ্যকে যোগ করা, এবং সেটাই সেই সময় বঙ্কিম মনে করেছিলেন। কারণ বঙ্কিমের লোকরহস্যতে একটা অদ্ভুত বাক্যবন্ধ ছিল, সেখানে কৃতবিদ্য বলেছিলেন আমার বাংলা বাংলা আসে। তো নানা কারণে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানা মতের সমাহার, এবং একেবারে আমাদের সমাসের কথা মনে করিয়ে দিচ্ছিল। ব্যাসবাক্য যেভাবে ভাঙবেন সেইভাবে শব্দের অর্থ পাবেন। এরপর আমরা খাবার খাবো, এবং খাবার খাবার পর আবার পরের অধিবেশনে চলে আসবো।